প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর যারা এমসিকিউ পাশ করেছেন তাদের প্রতি শুভেচ্ছা। আশা করি তাদের সময় ভালো কাটছে। এবং যারা পাশ করতে পারেননি, তাদের প্রতি সমবেদনা। আসলে আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনার পাশ হয়ে না থাকে, তাহলে এটার জন্য হয়তোবা আমি কিছুটা দায়ী, আপনার ভাগ্য দায়ী, এবং বাকিটা আপনি বেশিরভাগ দায়ী। আপনি বেশিরভাগ দায়ী কি কি কারণে আমি বলছি? কারণ আমার ক্লাসে হয়তো বা আপনি দেরিতে ভর্তি হয়েছেন, অথবা প্রথমে ভর্তি হলেও আমার প্রতি আস্থা রাখতে পারেননি। আমি যেইভাবে আপনাদের পরিকল্পনা মাফিক নিয়ে এসেছি এই পর্যন্ত, আপনি সেই পর্যন্ত আসতে পারেননি, আমার পরীক্ষা নিয়মিত দেননি, আপনি অ্যাক্টিভ স্টুডেন্ট ছিলেন না। আমার ক্লাসের অ্যাক্টিভ স্টুডেন্ট, যারা অ্যাক্টিভ স্টুডেন্ট 100% সবাই পাশ করেছেন। অন্তত এক মাস আগেও যারা আমার সাথে যোগাযোগ হয়েছে তারা পাশ করেছেন। আর 10 তারিখ থেকে যে রিভিশন ব্যাচ শুরু করেছিলাম, আমি ফাইনাল টাচ নোটটা কমপ্লিট করে দিয়েছি। সেই ব্যাচ থেকেও প্রায় পাশের হার 90%, দুই একজন ছাড়া সবাই পাশ করেছেন। তো এটা আমার জন্য খুবই একটি আনন্দের বিষয়। আ- আর আপনাদের যারা পাশ করেছেন তাদেরও বিষয়। তো আমি প্রথমে বলতে চাচ্ছি যে এমসিকিউ যারা পাশ করতে পারেননি তাদের যে করণীয়, এই বিষয়ে আমি প্রথমে কিছু বলি। 2 নম্বর টপিক নিয়ে আমি প্রথমে কিছু বলবো। সেটা হচ্ছে, এই মুহূর্তে আপনাদের একটু রিল্যাক্স হন এবং নিজের করণীয় কি সেটা আগে নিজে চিন্তা করেন। কারণ নিশ্চয়ই আপনার প্রস্তুতিতে ঘাটতি ছিল। কারণ এ যাবৎকালের সবচেয়ে সহজ প্রশ্নের মধ্যে এটি হচ্ছে একটি প্রশ্ন, যে বিগত সালের প্রশ্ন রিপিট হয়েছে। কোচিং না করেও অনেকে পাশ করেছে। জাস্ট বিগত সালের প্রশ্ন ভালোভাবে পড়ে বুঝলেই পাশ করা সম্ভব ছিল এখানে। কোচিং ছাড়াও পাশ করা সম্ভব ছিল এই প্রশ্নে। আগামী এমসিকিউ পরীক্ষা কবে নাগাদ হতে পারে? বার কাউন্সিল কর্তৃপক্ষ যিনি ফেসবুকে এসে ঘোষণা দেন, তার তথ্য মতে আগামী ডিসেম্বরের মাসেই আগামী ডিসেম্বর মাসেই আরেকটি এমসিকিউ পরীক্ষা নেওয়ার তাদের প্রচেষ্টা আছে, ইচ্ছা আছে। তো ডিসেম্বরে না হোক জানুয়ারিতে হতে পারে, বা ফেব্রুয়ারির শুরুতেও হতে পারে। তাহলেও খারাপ কিছু নয়। তাহলে আপনাদের এখন 4 নম্বর মাস শেষ, 5 নম্বর মাস থেকে শুরু হচ্ছে। তার মানে 8 মাস সময় আছে এই বছরের। যদি ডিসেম্বরে পরীক্ষা হয়, 7.5 8 মাস সময় আছে। এই সময়টুকু যদি কাজে লাগাতে পারেন, আশা করি আপনারা নেক্সট এমসিকিউ পাস করতে পারবেন। তো পাশের জন্য আপনাকে কাজ করতে হবে। আপনি যদি উপরে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন, আপনি গোলাপের পাপড়ি উপরে ছিটিয়ে দিলে সেই পাপড়িটা আপনার গায়ে এসে পড়বে। উপরে যদি আপনি কিছু না ছিটান, আপনি কিছুই পাবেন না। তার মানে কি? কর্ম করলে সেটার কর্মফল পাওয়া যাবে। যেমন কর্ম তেমন ফল। আর অ্যাক্সিডেন্টালি অনেকের হতে পারে, আমি যেমন মিরপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে ছিলাম, অনেকেই প্রবেশ করতে পারেননি পরীক্ষায়। কারণ ক্যান্টনমেন্ট স্কুল খুবই স্ট্রিক্ট নিয়ম। 3টা 2-3 মিনিট পর্যন্ত অ্যালাউ করেছে, 3টা 5 বাজার পরে আর অ্যালাউ করেনি। 10-12 জন পরীক্ষা দিতে পারেনি। তারা সন্ধ্যাবেলা বার কাউন্সিলের সামনে যে ভাঙচুর করেছে, তাদেরকে আবার পরীক্ষা দিতে সুযোগ দেওয়ার জন্য। এই কারণে রেজাল্টটা দিতে একটু ডিলে হয়েছে। তাছাড়া বিকেলে পরীক্ষা হয়েছে, রেজাল্ট দিতে ডিলে হওয়াটা স্বাভাবিক। অনেকেই রাত 12টায় দিবে, 1টায় দিবে, 2টায় দিবে, এইভাবে আপনাদের ঘুম নষ্ট করেছে। আপনারা চাইলে কিন্তু সারা রাত ঘুমাতে পারতেন এবং সকালে রেজাল্টটা দেখতে পারতেন। কিন্তু এই যে ফেসবুকে অনেকেই পোস্ট দিয়ে দিয়ে আপনাদের ঘুম হারাম করে দিয়েছে। মানে যারা জানে তারাও পোস্ট দেয়, যারা জানে না তারাও পোস্ট দেয় না। দেখবেন আমি রেজাল্ট সংক্রান্ত তথ্য দিইনি, মানে কখন রেজাল্ট হবে এই বিষয়ে কিছুই বলিনি। আমি ইউটিউবেও বলিনি, আমি ফেসবুকেও বলিনি, আমি আপনাদের গ্রুপেও জানাইনি যে কখন রেজাল্ট দিতে পারে। আমার আপনাদের প্রস্তুতি করার জন্য যা 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 করা সেটা করেছি। তারপরে আপনারা পরীক্ষা দিয়েছেন, আপনারাই ভালো জানেন রেজাল্ট কি হবে। শুধু অফিসিয়ালি প্রকাশ করতে বাকি। আপনারা নিজেরা জেনে গেছেন প্রশ্ন সুন্দর হয়েছে, আপনার আয়ত্তের মধ্যে ছিল, কয়টি পূরণ করেছেন, কয়টি ভুল হয়েছে। অনেক কোচিং সেন্টার কি দিয়েছে, সলিউশন দিয়েছে। তো অনেক সলিউশন চলে আসার পরে মার্কেটে আমার সলিউশন দেওয়ার আর কি ছিল না, ইচ্ছে ছিল না। আপনারা অ্যাভেলেবল অনেক সলিউশন আছে। আর পরীক্ষা যেহেতু সহজ হয়েছে, আপনারা চাইলেই আমার ফাইনাল টাস্ক নোটটা বের করে সেখান থেকে আপনি 80% এর বেশি আশা করি যে পেয়ে যেতেন খুঁজে। আর যেটা পেতেন না সেটা আমাকে জিজ্ঞাসা করলেই হতো। তো পুরো সলিউশন দেওয়া সম্ভব হয়নি। যদি রাজশাহীতে থাকতাম, হয়তোবা 5টার মধ্যেই আমি একটা ভিডিও সলিউশন আকারে দিতে পারতাম। আমি যেহেতু ঢাকায় ছিলাম, জার্নিতে ছিলাম, তো জার্নি অবস্থায় তো আমি কাজ করতে পারবো না। এখন আমি আমার ডেস্কে বসে কাজ করছি। এই জায়গায় থাকলে নিশ্চয়ই আপনারা
একটা ইউটিউবে ইন ডেপথ ব্যাখ্যা সহ সলিউশন পেয়ে যেতেন। তারপরে হয়তো বা আমি 2-1 দিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। এখন আমার ক্লান্তি কাটেনি, ঠিকভাবে ঘুম হয়নি কয়েক মাস, একটু ঘুমানো দরকার 2-3 দিন, তারপরে আমি সেগুলো করতে শুরু করব। তো আমি আবারও বলছি, যারা নেক্সট আবার এমসিকিউ পরীক্ষা দিবেন বা যারা নতুন স্টুডেন্ট আমার এই ইউটিউব ভিডিও দেখছেন, সবেমাত্র পাশ করেছেন, তাদের বলবো যে যাদের পাশ হয়ে গেছে সঙ্গে সঙ্গে আপনারা ইন্টিমেশন পাঠিয়ে দিবেন, যেন 6 মাসের মধ্যে পরীক্ষা পেলে আপনারা 6 মাস পরে পরীক্ষা পেলে রেজিস্ট্রেশন কার্ড পান এবং আপনি পরীক্ষা দিতে পারেন। পাশ করার সঙ্গে সঙ্গে আপনাদের ইন্টিমেশন পাঠাতে হবে বা রেজিস্ট্রেশনের কাজটি সেরে ফেলতে হবে। আর তারপরেও যারা নেক্সট পরীক্ষা দিবেন করণীয় বিষয়ে জানতে চান, তারা আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, সরাসরি কল না দিয়ে, মোবাইল ফোনে সরাসরি কল না দিয়ে সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপে আপনি নিজের পরিচয় দেন। আমি অমুক, তারপরে কোন বার থেকে বলছেন, কোন জেলা থেকে বলছেন এবং কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন সেটা বিষয়ে বলবেন। কোনো তথ্য জানতে চাইলে টেক্সটে আমি উত্তর দিয়ে দেব, অথবা যদি কথা বলতে চান আমি সময় দিয়ে দেব। সরাসরি অনেকেই ফোন দিয়ে দেন, ক্লাসে থাকি, যেমন আমি ক্লাসে আছি এখনো মোবাইল ফোনে আমার কল আসছে স্টুডেন্টদের, অনেকেই ভর্তির জন্য মরিয়া হয়ে গেছেন, রিটেন ব্যাচে ভর্তির জন্য অনেকে ব্যস্ত হয়ে গেছেন, সবেমাত্র পাশ করেছেন, একটু শুক্রিয়া জ্ঞাপন করেন সৃষ্টিকর্তার কাছে নিজ নিজ ধর্ম অনুসারে। তারপরে পরিবারকে নিয়ে একটু বেড়ান, সময় দেন, পরিবারকে তো সময় দেননি দীর্ঘদিন, 2-3 দিন পরে আপনি রিটেন নিয়ে ব্যস্ত হন, এত ব্যস্ত হতে হবে না। এই ব্যস্ততার এই যে মোটিভেশন সেটা ধরে রাখেন। হঠাৎ আপনি অনেক মোটিভেশন দেখালেন, মাঝখানে আবার থেমে গেলেন, তাহলে হবে না। ধীরে 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 ধীরে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ওই খরগোশের মধ্যে আপনি লাফ দিয়ে একটা পথ গেলেন কিছুক্ষণ, তারপরে ঝিমিয়ে গেলেন, হবে না। তারপরে আবার চলতে শুরু করলেও হবে না, আপনাকে ধীরে কচ্ছপের মতো মতো ধীরে ধীরে অল্প অল্প করে আগাতে হবে। আমি সেভাবে নিয়ে যাব আপনাদেরকে। তো আপনাদের আবারও বলছি, মন খারাপ করবেন না, আপনার ভাগ্যে ছিল, হয়নি এবার, ইনশাল্লাহ নেক্সট টাইম হবে। আর আমি নেক্সট টাইম আমার যে নোট সেটাকে আরো ভালো করব। আমি ধারণা করছি ডিসেম্বরে না হলেও জানুয়ারিতে হবে, তাই নেক্সট নোটটার নাম আমি অবশ্যই 2026 আকারে একটা স্পেশাল এডিশন বের করব আপনাদের জন্য। মূল নোট থাকবে, ফাইনাল টাচ 26 থাকবে। এরপরে আমি এমসিকিউ পাশকৃত শিক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন পর্ব নিয়ে কথা বলি। এই পর্বে আমি এক একজনকে কিছুক্ষণ করে কথা বলার সুযোগ দিব। তো কে কথা বলতে চাচ্ছেন প্রথমে হাত উত্তোলন করবেন। আমি আপনাদের জন্য কিছু করেছি কিনা, আমাকে একটা ধন্যবাদ দেওয়া যায় কিনা, তো ধন্যবাদ দেওয়ার জন্য কিছু বলা যায় কিনা। আচ্ছা শিবলি ভাই, ভিডিওটি লাইভ প্রচারিত হচ্ছে, আহ, মানে রেকর্ড হচ্ছে, এটা ইউটিউবে যাবে, কিন্তু আপনি যেটা বলবেন বলার মতো অল্প কথাই বলবেন। হ্যাঁ, আমি বিশেষ তেমন কিছু করিনি, আবার হয়তো বা আপনার ক্ষতিও করিনি, খুব উপকার করার চেষ্টা করেছি দীর্ঘদিন। শিবলি ভাই, শিবলি ভাই চাইলে ভিডিওটি অন করতে পারবেন, তাহলে যদি ভিডিও অন করা সম্ভব হয় ভিডিও অন করে কথা বলবেন আপনারা। ব্যাকগ্রাউন্ডে দেখানোর মতো কিছু থাকলে দেখাবেন। আচ্ছা শিবলি ভাইকে আমরা দেখছি এখন স্ক্রিনে। শিবলি ভাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এটা কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে, ইউটিউবে সবাই আপনাকে দেখবে, প্রবলেম আছে কোনো? জি না স্যার। আচ্ছা, বলেন আপনার, আপনাকে অসংখ্য শুভেচ্ছা। আপনি পাশ করেছেন, আপনি ভয় পাচ্ছিলেন, আপনি অসুস্থ মানুষ, আপনি মাঝখানে পারফরমেন্স, আপনি শুরু থেকে আহ, বিগত 2 মাস আগ পর্যন্ত খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছেন। আই এম ভেরি প্লিজ টু ইউ। খুবই অ্যাক্টিভ ছিলেন, লাইন অন করতে বললে সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে আসতেন, সময় নষ্ট হতো না। আপনার এজ অনুসারে আপনি খুব অ্যাক্টিভ মানুষ। আপনার প্রতি আমি কৃতজ্ঞ যে আপনি আমার রেলওয়ে স্টেশনে যখন আমি নেমেছি, 23 তারিখ সকাল 7টার ট্রেনে বনলতা থেকে, আমি যখন 12টার দিকে নামলাম আপনি অপেক্ষা করছিলেন, আমাকে রিসিভ করেছেন, দুইজন আমরা কফি পান করেছি, আমার খুবই ভালো লেগেছে বিষয়টি। অন্তত দুই ভাই মোলাকাত হয়েছে, কোলাকুলি হয়েছে, মুসলমান হিসেবে আমরা পুরুষে পুরুষে কোলাকুলি করতেই পারি। আচ্ছা একটু, জি। আমি ফ্রেন্ডলি মানুষ সেটা জানেন, আমি এটার জন্য খুবই কৃতজ্ঞ। আপনি আমার সাথে দেখা করেছেন, একটু সাহস পেয়েছি, পরিচিত মানুষ আমি পেয়েছি। মানে আমার জন্য কেউ যে জি স্যার। অপেক্ষা করতে পারে, এটা আমার জন্য, এই ছোট্ট একটা মানুষটার জন্য একটা বড় একটা পাওয়া। এবার বলেন আপনার এক্সপিরিয়েন্স আমার সাথে, এই দীর্ঘ একটি বছরের জার্নিতে আমি কি দিলাম আর কি দেওয়া আরো উচিত ছিল, যেন আপনার ভালো রেজাল্ট আরো হতো। আপনি ভয় পাচ্ছিলেন হবে না স্যার পরীক্ষা, ক্যালকুলেশন করে ভয় পাচ্ছিলেন, তারপরে বললেন দেখা যাক, রেজাল্ট আপনার চলে আসছে, আল্লাহ চাইছে হয়েছে। আপনি পরিশ্রম নিশ্চয়ই করেছেন, আপনি পরিশ্রম শুরু থেকে মাঝখান পর্যন্ত করেছেন, লাস্ট 2 মাস হয়তো পরিশ্রম কম হয়েছে অসুস্থতার কারণে, তাই ভয় পাচ্ছিলেন।
তো আগের পরিশ্রমে আপনার কাজ হয়ে গেছে, কারণ আপনার মূল নোটটা রেডি ছিল। শিবলি ভাই বলার পরে একে একে সবাই কথা বলবেন। শিবলি ভাই বলেন, শুনি। জি স্যার, প্রথমে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আমি যে মুসলমান হিসেবে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করছি। দ্বিতীয়ত আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনার উপরওয়ালার কৃপা ছিল, আর আপনার যে গাইডেন্স সেটা আমার অনেক কাজ দিয়েছে। আর আসলে আমি এখন একটু আবেগ আক্রান্ত হয়ে গেছি, তাই একটা কিছু বলছি আমার অতীত সম্পর্কে। আমি আসলে অনেকবার পরীক্ষা দিয়েছি স্যার। আমি 2017 থেকে পরীক্ষা দিচ্ছি এমসিকিউ। একটা বিশাল ব্রেকআপ স্টাডি হয়েছে আমার ইন্টারের পর। এর ভিতরে একটা ব্রেকআপ স্টাডি হয়েছে। এই দুটো কারণে আসলে আমি লেখাপড়ার ছন্দটা আমার আসলে নষ্ট হয়ে গিয়েছিল। স্টুডেন্ট খারাপ ছিলাম না, তো পরবর্তীতে যখন আপনার এই ক্লাসগুলো করলাম, একটা নিবিড় যে একটা তত্ত্বাবধান, এটার পর আমি কিছুটা লাইনে আসার সুযোগ পেয়েছি। তারপর ওই যে একটা অসুস্থতা, ঘাড়ের একটা সমস্যা, সার্ভাইকেল সমস্যা, এটার জন্য বেশ ভুগছিলাম। তো লাস্টে শেষ পর্যন্ত স্যার যখন আমি পরীক্ষার এক্সপিরিয়েন্সটা বলছি, আমি তো আপনার হচ্ছে আমার ক্যান্টনমেন্ট পাবলিক গার্লস স্টুডেন্ট কলেজ আমার সেন্টার পড়েছিল। তো পরীক্ষা দিলাম। দিলাম আমি প্রথম 35 মিনিটে নিয়ার অ্যাবাউট 50 আনসার করেছি। তো আমি আসলে একটু অতিরিক্ত এক্সাইটেড হতে গিয়ে কিছু কনফিউজিং প্রশ্ন আমি ইয়ে করে ফেলেছিলাম, দাগিয়ে ফেলেছিলাম। যার কারণে 35 মিনিট পর যখন দেখলাম যে 49-50 হয়েছে, আমি তখন কিছুটা একটু নার্ভাস হয়ে গেলাম। এমনি তো একটু চাপ ছিল, বেশ চাপ কাজ করতেছিল। পরে যখন দেখলাম যে আমি আর 25 মিনিট আছে, আমি মাথায় আসলো যে আপনি একটা গাইড করেছিলেন এনিহাও 85 আনসার করতে হবে। তখন আমি ওই দ্বিতীয় প্রচেষ্টায় দাগানো শুরু করলাম। দ্বিতীয় প্রচেষ্টা দাগিয়ে দেখলাম স্যার 75 হয়েছে, আরো 10 মিনিট সময় আছে আমার। তখন আমি চিন্তা করলাম যে আরেকটু দাগাই, এভাবে আরো 7-8টি দাগিয়ে আমি 82 দাগিয়েছি। তো যাক, পরীক্ষা শেষ করে বেরিয়ে আপনাকে কল দিলাম। তো আপনি বললেন, আপনাকে কল মানে তখন পাইনি। আপনি 12 দিকে, আমি 11 দিকে মোবাইল বন্ধ করে দিয়েছিলাম, কারণ বিভিন্ন জন কল করে আমি টেনশন কাজ করে, ওই জন্য আমি একদম রিল্যাক্স মোডে ছিলাম। তো পরবর্তীতে আমি সিএনজিতে বসে, বাসায় আসার সময় সিএনজিতে বসে আমি দাগানো শুরু করলাম। কনফিউশন যায় না। রাতের 12টা পর্যন্ত আমি এখানে আমার বাসায় এসে, মানে বাসায় এসে 11টা পর্যন্ত আমি শুরু করলাম, আবার গণা শুরু করলাম। দেখি যে আমার 10টা আমার শিওর ভুল, 10টা শিওর ভুল। আমার 57টা আনসার কারেক্ট, শিওর, ড্যাম শিওর কারেক্ট। তারপরে 15টা নিয়ে আমি কনফিউশনে আসছি। তো 15টা কনফিউশন দূর করতে পারলাম, আপনাকে আমি একটা মেসেজ করলাম, পরে আপনি ফোন করলেন। আমার একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল, আমি পথে আপনার ফোন রিসিভ করে বলছিলাম আমি এই অবস্থা আমার। তখন আপনি বললেন যে ঠিক আছে, আপনাকে তো আনসার শিট দিয়েছি। তখন আমি ওই প্রোগ্রামে গিয়ে একসাথে আবার টালি করলাম। বাসায় এসে আবার টালি করে দেখলাম যে আমার স্যার কত 57 আমার টিকছে। তখন স্যার একটু একটু টেনশন মুক্ত হলাম। তারপরে তো ভ্যাকান্সির আনসার শিট, টেবিলের শিট না আসা পর্যন্ত আমি ভোরে রাতে 3টা বাজে ঘুমিয়েছি, 4টা বাজে ঘুম ভাঙলো। ওই ফেসবুক দেখছিলাম, অনেকে তো উড়ো খবর দিচ্ছে 4,000 পাস করেছে এই 23-এর রেজাল্টটা দিয়ে। অনেকে অনেকে তো আসলে একটু মেলিসিয়াস মাইন্ড থাকে, আচ্ছা, কাজ করে অনেক সময়। আচ্ছা, আচ্ছা। আমি যে কোনো স্ট্যাটাস দিইনি, এটা ভালো হয়নি কো? সবাই অবশ্যই এখন স্যার, এটা খুবই একটা এখন রেজাল্ট একটা হয়েছে, এখন রেজাল্ট হয়েছে। না না, তো হ্যাঁ এখন এটা স্যার একটা স্যার ভালো হয়েছে আপনি যে এটা নিয়ে যে কোনো পোস্ট দেননি। এটা আমিও ওইটা বারবার চিন্তা করছিলাম যে স্যার কি পোস্ট দিচ্ছেন কিনা। যখন দিচ্ছে না দেখলাম যে আসলে এটা, আমি আর তখন ওগুলোকে গুরুত্ব দিইনি। যদিও আমি, আমার এক ফ্রেন্ড আমাকে, চিরাঙে উনি কোর্টে প্র্যাকটিস করেন, উনি আমাকে বলেন যে আপনি দেখেন, মনে হয় দিচ্ছে রেজাল্ট। কিন্তু আমি ভাবতেছি ওয়েবসাইট ঢুকছি, ঢুকে স্যার যতবার আমি রিফ্রেশ দিই কোনো ইয়া নেই, কোনো সাড়া নেই। তখন বুঝলাম যে হয়তো অনেকে দুষ্টামি করতেছে। তা আমি আর কিছু করিনি, আমি ঘুমাই গেলাম স্যার তাদের 3টার দিকে। ভোর আচ্ছা, 7টা বাজে, আহ, 7টা নাকি 10 রেজাল্ট পাবলিশ হয়েছে। তারপরে স্যার ভয়ে ভয়ে আমি আচ্ছা। কয়টায় sorry, পাবলিশ হয়েছে রেজাল্ট? কয়টায় পাবলিশ হয়েছে আমি এখনো জানি না, বলেন রেজাল্ট কয়টায় পাবলিশ হয়েছে? সময় জানি না। এটা স্যার আমি তো 11টায় দেখেছি স্যার। এখন কয়টায় পাবলিশ হয়েছে সম্ভবত 7 থেকে 8টায় মনে হয়, এদের মতো আমি শিওর না স্যার। আমি 11টা বাজে এটা রিভিল আচ্ছা, করলাম যে আমি মানে পাস করেছি স্যার। তারপরে আপনাকে আচ্ছা, আরেকটা থ্যাংক ইউ দিলাম। Experience আচ্ছা। আমার। রাজ্জাক তো ভাই আমি বলছে 6টা 20। রাজ্জাক ভাই তো সুপার অ্যাক্টিভ মানুষ। ধন্যবাদ ভাই, এই আমার ফর ইওর ইনফরমেশন। জি, আচ্ছা, তো জি ভাই। এখানে
আপনি জাস্ট একটা পয়েন্ট বলবেন, যারা এই প্রশ্নে তো ফেল করেছে তাদের থেকে একটা টিপস দেন আপনি, আর 1 মিনিট কথা বলবেন। এক দুইটা টিপস এখানে দেন টিপস যারা হচ্ছে ফেল স্যার, করেছে, তাদের কি করণীয় বুঝতে পারলাম নেক্সট। স্যার। আমার কল আছে, আমি সরি, দুঃখিত, ইন্টারাপশনের জন্য দুঃখিত। তবে টিপস হবে যে আসলে বিগত বছরের প্রশ্নগুলো একটু আসলে মাথায় রাখা উচিত। বিগত বছর থেকে প্রায় রিপিট হয়। আর যেটা পড়বো আচ্ছা আমি টোটাল আচ্ছা, একটা আপনি ইনফরমেশন নিয়ে আপনি পড়তে তো হবে। আপনি তো সরাসরি 2টা মডেল টেস্ট দিয়েছেন, তাই না? জি স্যার। আপনার আপনার স্পাইনে সমস্যা, অসুস্থ মানুষ, আপনি দীর্ঘ ঢাকা শহরের জ্যাম উপেক্ষা করে আমার সাথে সাক্ষাৎ করেছেন কমলাপুরে, 2টা মডেল টেস্ট দিয়েছেন প্রথম বেঞ্চে বসে আমার পাশে আমার পাশে, আমি চেয়ার টেবিল নিয়ে বসেছিলাম আমার পাশে, হ্যাঁ। আমি ফটো শেয়ার করব, এই ভিডিওর সাথে অ্যাড করতে পারি হয়তোবা। তো উনি সামনে ছিলেন, তো উনি আমার সান্নিধ্য পাওয়ার জন্য মরিয়া ছিলেন ভাই। আমি হোটেলে ছিলাম, আমি কয়টা বসেছি সব ডিটেল গ্রুপে দিয়েছি। অনেকে আমার সাথে দেখা করেছেন, অনেকে আমার সাথে দেখা করার প্রয়োজন অনুভব করেছেন, সম্ভব হয়নি। অনেকে আমার সাথে দেখা করার প্রয়োজনে হয়তো বা অনুভব করেননি, কারণ আমি আহামরি কিছু না। তো উনি আমার সাথে দেখা করেছেন, লাভ হয়েছে কি উনি সরাসরি পরীক্ষা দিয়েছেন। ওনার বৃত্তপূরণ আমি দেখেছি, একটা ইউনিক স্টাইল পেয়েছে ওনার বৃত্তপূরণের, মানে আমার ভালো লেগেছে, এবং সুপার ফাস্ট ওয়েতে উনি করেছেন। এবং উনি অসুস্থ হওয়ার পরেও যে উনি সরাসরি পরীক্ষা দিয়েছেন, সেটার ফল উনি পেয়েছেন। কারণ 2টা মডেল টেস্ট থেকেও বেশ কিছু প্রশ্ন কমন ছিল, ছিল কিনা। জি স্যার, ডেফিনেটলি। এবং আমি সলিউশন ক্লাসে যে আলোচনাটা করেছি 2 দিন, সে আলোচনাটা ফ্রুটফুল ছিল কিনা। অবশ্যই স্যার, রিলিভেন্ট, এবং এইসব বিষয়গুলো খুবই আমাদের, বিশেষ করে পরীক্ষার হলে এবং পরীক্ষার হলে লাস্ট মুহূর্তগুলোতে, শেষ মুহূর্তগুলোতে কি করণীয় এবং প্রথম থেকে কিভাবে মাইন্ড সেট আপ করতে হবে। এখানে একটা চাপ কাজ করে, একটা বিশাল বড় একটা পরীক্ষা। যখন আমি আপনি পড়ি একটা চাপ কাজ আমি করে। আমি এটাই। আমি পরীক্ষার হলের মতো একটা এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করেছি কিনা, পেরেছি কিনা। জি, সফল হয়েছেন স্যার, ইনশাল্লাহ। তা আপনি আলহামদুলিল্লাহ। 2টা পরীক্ষা আমার দিয়েছেন, তো আপনার পরীক্ষার হলের চাপ ফেস করার একটা এক্সপিরিয়েন্স তৈরি তো হয়েছে। এই কারণে, এটার তা কারণে হয়েছে। আপনার বারকাউনের পরীক্ষার হলের যে পরীক্ষা দিতে একটু তো স্ট্রেস কম লেগেছে, কারণ বিগত 2 দিন আপনাকে ট্রেন করেছি আমি। জি জি এবং জি। যারা যারা সরাসরি এসে ক্লাস করা মিস করেছে, তাদের নিশ্চয়ই কিছু না কিছু মানে অ্যাডভান্টেজ কম পেয়েছে। ঘাটতি আপনারা সরাসরি যারা পেয়েছে। সরাসরি 3-3-6 ঘন্টা ক্লাস নিয়েছি টানা সরাসরি আমি, এবং শেষে আমরা মিষ্টি খেয়েছি, হ্যাঁ। আসনাপার স্পন্সরে আমরা মিষ্টি পান করে মিষ্টি খেয়েছি, ঠান্ডা পানি দিয়েছেন মুরাদ সাহেব। মুরাদ সাহেব আমাদের প্রিন্ট আউট দিয়েছিলেন যে সলিউশন, সেগুলো উনিও অনেক কিছু করেছেন আমার জন্য, যেটা আমি তার আতিথেয়তায় মুগ্ধ, এবং সারা জীবন কৃতজ্ঞ থাকবো। মিস্টার মুরাদের কথা বলছি। তো এখন আমি আরো যারা আছে তাদেরকে কথা বলার সুযোগ দিই ভাই, ঠিক আছে? আপনি নিজেকে জি মিউট স্যার। করে দিবেন। জি। আচ্ছা, এরপরে কে কথা বলতে চাচ্ছেন, হাত উত্তোলন করবেন। আচ্ছা, লিটন ভাই, লিটন রহমান। হ্যাঁ, আসসালামু আপনার আলাইকুম লাইন। স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, আমি ভালো আছি। স্যার এবার সবচেয়ে বেশি কথা হচ্ছে, আমি কিন্তু স্যার আপনার হচ্ছে রিটেন ব্যাচ, বাট আমি কিন্তু ফার্স্ট টাইম এমসিকিউ দিচ্ছি। কেন জানি আমার মনে হচ্ছিল যে হোপফুলি আমি হয়তো পাশ করব। তো আমি কিন্তু অ্যাডভান্স আপনার রিটেন ব্যাচে ভর্তি হয়ে আছি। যদি আপনার ওকে। সান্নিধ্যটা আমি এমসিকিউর সময় পেতাম, তবে ইনশাল্লাহ আমি আরো কনফিডেন্টলি পরীক্ষাটা দিতে পারতাম। বিশেষ করে আচ্ছা, আপনার ক্লাস কন্ডাক্টিং, তারপরে আপনার কথা বলার ভঙ্গি, আপনার বোঝানোর ভঙ্গি আমার অনেক অনেক ভালো লেগেছে স্যার। তো ভালো ফাইনালি ভালো আমি ভালো লাগাটা পয়েন্ট না, পয়েন্ট হচ্ছে কাজে আসছে কিনা। স্যার অবশ্যই, কারণ হচ্ছে ফাইনালি আপনি যে ফাইনাল টাস্ক এই বইটা বের করেছেন স্যার, এটা আমি নেওয়ার জন্য উদ্গ্রীব, এবং আপনাকে আমি প্রতিনিয়ত নক করছি। ফাইনালি আমি মেবি 7 থেকে 8 দিন আগে বইটা পেয়েছি। তো বইটা পাওয়ার পরে আমি শুধু একটা অধ্যায় মানে সম্পূর্ণ করতে পারি নাই, বাট সবগুলো আমি রিভাইজ এবং এমসিকিউ যেটা আপনার এক্সাম ছিল, মানে মডেল টেস্ট, এগুলো আমি কমপ্লিট করেছি। তো
তো আল্লাহর আচ্ছা রহমতে আমি ফাইনালি যখন প্রথম থেকে 100 পর্যন্ত যখন আমি ক্যালকুলেট করে যাই, তো হুম, আমার 56 থেকে 58, সম্ভবত 58টা আমার কমপ্লিট হয়েছে 100%, মানে এখানে কোনো ডাউট নেই। তো আমি এইটা নিয়ে বসেছিলাম না। তা আমার যেগুলো ছিল স্যার 50-50, যে আমি এই দুটার ভিতরে পারবো, এইগুলো আরো 20টা আমি ক্যালকুলেট করে মারছি। তো মনে হয় আমি ফাইনালি দেখলাম স্যার আমার মানে 66 মার্কস কমপ্লিট হবে আশা করি। তো আমি রাত 10টা, আপনার কথা মতো স্যার যেটা বললেন যে রেজাল্ট কখন দেয় এটা নিয়ে চিন্তা না, আমি রাত 10:30টার দিকে ঘুমিয়ে গেছিলাম। সকাল আমি দ্যাটস 6টার ফাইন। দিকে রেজাল্ট পেয়েছি। তো আমি ফার্স্টে ঢুকে যেয়ে দেখলাম আমার রোল নম্বরটা আছে, আলহামদুলিল্লাহ পাশ আলহামদুলিল্লাহ। করি। তো আপনার গাইডলাইন যদি আরো পূর্বে থেকে পেতাম, ইনশাল্লাহ আরো কনফিডেন্টলি পরীক্ষাটা দিতে পারতাম। হোপফুলি আপনার গাইডলাইন অনেক ভালো। তা আশা করি স্যার যেটা রিটেন হিসেবে পাবো আমরা আশা করি 1 মাস বা 1.5 মাস, এটা আশা করি কাজে লাগাবো। এর জন্য স্যার আমি মহান আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া যে উনি আমাকে প্রথম স্টেপ অতিক্রম করার সুযোগ দিয়েছেন আপনার মাধ্যমে বা আপনার গাইডলাইনে, বা আমি কষ্ট করেছি যাক যেভাবে হোক প্রথম স্টেপ পাস করছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় স্টেপ আপনার গাইডলাইনে চলবো, হোপফুলি আপনি আমাদেরকে সেভাবে হেল্প করবেন। তো আশা করি এইটুকুই স্যার। আর যারা আমার সাথে যারা পাশ করেছেন তাদের সবারই অভিনন্দন। পাশাপাশি যারা ফেল করেছে বা অকৃতকার্য হয়েছেন তাদের জন্য একটাই শুধু আমার মেসেজ থাকবে, যে আপনারা মানে বিশেষ করে যে আমাদের মেন বই আছে, বইয়ের ধারা ভিত্তিক ধারাগুলা ক্যালকুলেট প্রতিনিয়ত রিভাইজ দিতে হবে, না হলে মাথায় আসবে না। প্রতিনিয়ত রিভাইজ দিতে হবে। ইভেন পরীক্ষা হলে স্যার যে মনে হয়েছে যে এইটা আমি 3বার পড়ছি তারপর আমি এটা ভুলে গেছি, এরকম হয়েছে। স্যার এই তো এই পর্যন্তই আমার আপনি, কথা ছিল স্যার। হ্যাঁ, আপনার সাথে আপনাকে একটা জিনিস শুধু জানতে চাইবো, ফাইনাল হ্যাঁ, টাচ নোটটা আপনি 1 সপ্তাহ আগে পেলেন, পরীক্ষার বা 8 দিন আগে পেলেন। এই ফাইনাল টাচ নোটটা আপনার কেমন লেগেছে? এটা লেখার স্টাইলটা, উপস্থাপনাটা কেমন, এবং এটা কাজে এসেছে কিনা আপনার আলটিমেটলি? ইনশাল্লাহ স্যার এটা 100% কাজে এসেছে। আমি ফাইনাল টাচ নোটটা পেয়ে আমি মেইনলি 12 ঘন্টা আমি এটার উপরে শ্রম দিয়েছি। 12 ঘন্টা, এই প্রতিদিন? 7 দিনে আমি 12 ঘন্টা শ্রম দিয়েছি। প্রত্যেক দিনে আমি চেষ্টা করছি যে একটা সাবজেক্ট শেষ করব। তো ছোট ছোট সাবজেক্ট গুলো শেষ হয়ে গেছিল। এবং মনে হয় সম্ভবত আমার প্যানেল কোডটা আমার ভালো পড়া ছিল, এই জন্য প্যানেল কোডটা লাস্টে ধরেছি। তো ওইখানে আমার হয়তো 100 বা 70টা প্রশ্ন আমি পড়তে পারি নাই, তারপরেও সম্পূর্ণ কাভার করেছি ইনশাল্লাহ। আচ্ছা। খুবই ভালো এখন ছিল, লেখার মান ভালো ছিল, সবকিছুই শর্ট শর্ট আকারে এবং মানে ওপেন ফোরাম টাইপ আর কি, সম্পূর্ণ সহজ ভাষায় লেখা ছিল, সহজ ভাষা একবারে। আচ্ছা, আমি খুবই ভালো লেগেছে। এটা, ফাইনাল টাচ মানে শেষ সময় প্রস্তুতি, এই জি স্যার। ফাইনাল টাচ পাওয়ার পরে আর আপনাকে বিয়ার অ্যাক্ট বা মূল বই ধরতে হয়েছে কিনা হাতে? না 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 না, মূল বই তো আর ধরার সময়ই নাই, ওই ধারা খুঁজে যাবে কিটা। আপনার ফাইনাল টাচ পাওয়ার পরে আমি মূল বই তো ধরার প্রশ্নই আসে না, মানে মূল বই তো একটা ধারা খুঁজতে হলেও মিনিমাম আর 10-12টা পেজ উল্টাতে হবে। আর আপনার তো এক শীটের ভিতরে আমি সবকিছু পেয়ে যাচ্ছি। এই জন্য স্যার অনেক বেটার হয়েছে এটা আমার কাছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এই কথার অংশটুকু ইউটিউবে যদি আমি দিয়ে দিই, আপনার কোনো আপত্তি আছে? কোনো সমস্যা নাই স্যার, আপনি আমার গার্ডিয়ান, আপনি আমার টিচার, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই দিবেন, কোনো সমস্যা নাই স্যার। আচ্ছা, বেস্ট অফ লাক, ঠিক আপনার আছে। জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। এবং মন থেকে আচ্ছা, দোয়া থাকবে দোয়া করবেন আমাদের বাকি। আমি যেন সুস্থ থেকে কাজ চালিয়ে যেতে পারে, কারণ আমি কাজ করলে আপনাদের কাজ সহজ হয়ে যাবে। ইনশাল্লাহ স্যার, অবশ্যই দোয়া করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন নেক্সট স্টেপ আপনার মাধ্যম দিয়ে আমরা অতিক্রম করতে পারি। সবচেয়ে চমৎকার হয়েছে, শুক্রবারের দিন ছিল, জুম্মার নামাজ পড়ে সবার জন্য দোয়া আর করে আমি আমি কথা বলতে চাই। বের হতে পারছি। হ্যাঁ, আপনাকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে কথা। আরেকজনের শেষ হলে এবার আপনি বলবেন। হ্যাঁ, সুমন ভাই বলবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সুমন ভাই সাতক্ষীরা থেকে বলেন। হ্যাঁ স্যার, ভালো আছেন স্যার? প্রথমে আমি হ্যাঁ, ধন্যবাদ জানাই আপনাকে। আপনার অসাধারণ দক্ষতা, জ্ঞান ও সেইভাবে আমাদের যে দীর্ঘদিন পড়াশোনা করাইছেন, এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আপনার যে সাজেশন অনুযায়ী আমরা অগ্রসর হয়েছি। আমাদের মোটামুটি সাফল্য, ভালো সাফল্য হয়েছে যারা পড়াশোনা করেছি। যারা কৃতকার্য হয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই। আর যারা অকৃতকার্য হয়েছে তারা মন খারাপ না করে আপনার পরামর্শ অনুযায়ী আবার মানে যাতে
পরীক্ষা দিতে পারে, সেই জন্য আমি তাদের কাছে আমি আপনার দিক নির্দেশনা দিয়ে চলার করতেছি। আর মানে আপনার আহ, যে গাইডলাইন দিয়েছেন আমাদের, সেই গাইডলাইন অনুযায়ী আমরা অগ্রসর হয়েছি, তাতে আমরা কৃতকার্য হয়েছি। এই জন্য আমরা আমরা মোটামুটি ভাবে আপনার আহ, সুন্দর জীবন কামনা করি। আর আর যে আমরা যে লিখিত ক্লাস শুরু হবে, আমি এইটা আপনার দিক নির্দেশনা অনুযায়ী আমরা আস্তে আস্তে মোটামুটি চলবো। এবং আপনার সব দিক থেকে আপনার দিক নির্দেশনার কোনো মানে বিকল্প নেই, এই আর কি। সর্বশেষ আমি আর কিছু বলতে চাই না। আহ আর বলার, সবাইকে সুযোগ দিতে হবে। একজন যদি বলে, তা আপনার যারা কৃতকার্য হয়েছে তারা তো সবাই বলবে, তাদের অনুভূতি প্রকাশ করবে। এই জন্য আমি আর বেশি কিছু বললাম না। এই বলে আমি আমার আহ আর কি কথা শেষ করছি, এই আর কি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আর আপনি যখন ভর্তি হয়েছিলেন আমি বলেছিলাম যে সাতক্ষীরা থেকে প্রিভিয়াস রেকর্ড আমার 100% পাস। এটা মনে আছে আপনার? আমি জি বলেছিলাম। স্যার, মনে আছে। আর আপনার মনে আছে। আর আর স্যার, আপনি আমি যে ওই দিনকে আপনার যে সাথে, হ্যাঁ, যে আমি আশা সবচেয়ে বড় কথা আকাঙ্ক্ষা। যে আমি সবচেয়ে বড় কথা যে স্যার, ওই যে আমার প্রস্তুতি ভালো ছিল। আপনার দিক নির্দেশনা অনুযায়ী, আপনার পরামর্শ অনুযায়ী প্রস্তুতি ভালো ছিল। কিন্তু আমি স্যার ওই দিন টেনশনে ছিলাম, আমি মনের থেকে করছিলাম যে আপনার সাথে স্যার দেখা করব। কিন্তু এমন একটা গরম অবস্থা যে আমি পরীক্ষা দিছি, তারপরে খাইনি। পরীক্ষা দেওয়ার পরে এসে অল্প খেয়েছি, তাও নাস্তা। তারপরে ভাবলাম যে স্যার আপনার সাথে দেখা করবো, কিন্তু এত জাম কিন্তু আমি আর দেখা করতে পারিনি। তা আমি পরে ভাবলাম যে স্যারের সাথে দেখা না করে চলে যাব, অনেক আসলাম। আর দেখা না করে পরীক্ষার পরে একটু দেখা করতে যাচ্ছিলাম, কিন্তু প্রচুর মানে জাম, ঢাকা শহরে সে অবস্থা, কোথায় কি আছে না আছে। আচ্ছা, আর স্যার তো লিখিত ক্লান্ত হয়ে গেছে আমাদের জন্য। আচ্ছা, এখন লিখিতর যাক। সময় যখন ঢাকা যাব তখন আশা করি দেখা হবে। তাছাড়া আপনাদের দেখবেন এখানে আলাদা এক্সাম ব্যাচ বলে আমি একটা ব্যাচের পরিকল্পনা করছি। হ্যাঁ, আপনারা শুনলে খুবই মানে এক্সাইটেড হ্যাঁ, হবেন যে এক্সাম ব্যাচ হ্যাঁ, আমি আলাদা করব, এবং এক্সাম ব্যাচ আমার অফলাইনে হবে। হ্যাঁ, এবং হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ। জেলা শহরে আমার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকবে। হ্যাঁ, এটা আমি ও, একটা পরিকল্পনা নিয়েছি। এটা জুন মে মাসের শেষে অথবা জুন মাস থেকে এই এক্সাম ব্যাচটা চালু হয়ে যাবে। এক্সাম হুম, ব্যাচে ঢাকা শহরে সরাসরি পরীক্ষা নেওয়া হবে, ক্লাস হবে। সাতক্ষীরাতে হতে পারে, ময়মনসিংহে হতে হুম, পারে, রংপুরে হতে পারে, হুম। হ্যাঁ খুলনাতে হতে পারে, মানে বিভিন্ন জেলাতে আমার এক্সাম ব্যাচ চালু হবে। সেক্ষেত্রে জি, জি। আসলে লিখিত পাশের সবচেয়ে বড় সিক্রেট হচ্ছে অনেক এক্সাম দেওয়া। যদি এক্সাম না একদম, জি, দেন, জি। আপনি এক্সাম না দিলে আপনার মাথায় আছে কলম দিয়ে খাতায় কিভাবে আপনি নিয়ে আসবেন তথ্যটা, সেটা বুঝতে পারবেন হুম, না। অনেকের বানান ভুল হবে, অনেকের লেখা। যে আলাদা এক্সাম ব্যাচ, রাজশাহীতে এক্সাম ব্যাচ অনলাইনে থাকবে, অফলাইনে থাকবে। তারপরে ঢাকা, তারপরে অন্যান্য যে জেলা, খুলনা, ময়মনসিংহ, রংপুর, এইভাবে ভিন্ন ভিন্ন জেলায় এবার, যেমন ঢাকায় দুইটা আমি মডেল টেস্ট নিলাম, তো এইভাবে এক্সাম ব্যাচ অন্তত 1 মাস ব্যাপী এক্সাম ব্যাচ অফলাইন, যেন একটা আমি অফিস নিব, সেই অফিসে আপনারা এসে পরীক্ষা দিতে পারেন। পরীক্ষার খাতা, হ্যাঁ, চট্টগ্রাম, আপনাদের মাধ্যমে সেগুলো হয়তো বা পরিচালিত হবে। আমি দায়িত্ব দিয়ে আসব। আমি ইমেলে প্রশ্নপত্র দিব বা হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র দেব, সেটা প্রিন্ট করে খাতা আগে ব্যবস্থা থাকবে। এগুলো আমার একটা প্ল্যানিং এর মধ্যে আছে। তাহলে কি হবে, আপনারা অফলাইনে পরীক্ষা দিয়ে খাতাটা সেখানে জমা দিবেন, সেই খাতাগুলো আবার কুরিয়ার করে আমাকে পাঠানো হবে। তারপর আমি খাতাগুলো দেখব, দেখে আমি নাম্বারিং করব। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্ল্যান। তাহলে আপনারা অনেক বেশি সাপোর্ট পাবেন। এবার আমি রনি আপুকে কথা বলার সুযোগ দিচ্ছি। আপনি বলবেন যে আপনার এক্সপিরিয়েন্স কি ছিল। আপনি কল দিচ্ছিলেন, হ্যাঁ, দুঃখিত। আসসালামু আলাইকুম। দুঃখিত যে আমি ওই সময় ফোন দিচ্ছিলেন, আমার দুপুরের খাবারটা সেরে নিলাম। আপনি জানেন এই সময় ক্লাসের 10 মিনিটের বিরতিতে আমার রাতের খাবার সারতে হয়। হ্যাঁ, ওয়ালাইকুম এত আসসালাম, বলেন। রেখেছেন? হ্যাঁ, বলেন। জি। স্যার, প্রথমত তো উপরওয়ালার কাছে শুক্রিয়া। দ্বিতীয়ত আপনার অনেক পরিশ্রম, আপনার অনেক সাপোর্ট ছিল আমাদের প্রতি। আর শুরু থেকে আসলে আপনার প্রতি ট্রাস্টের জায়গাটা আমার অনেক বেশি। আমি কখনোই
মূল বই, অন্য কোনো গাইড কিছুই পড়ি নাই। আমি প্রথমবারও একই কাজ করছি, এবারও আমি এই জায়গাতেই স্ট্রিক্ট ছিলাম। কারণ আমার প্রথমবারও মনে হয়েছে যে আরেকটু বুঝে উত্তর করলে আমি ওবারই পার হয়ে যেতে পারতাম। আপনার নোটে কোনো ভুল ছিল না, আমার বোঝার ভুল ছিল, আমার গভীরতায় কম ছিল। তো এবারও আমি ওই জায়গায় স্ট্রিক্ট ছিলাম যে না, স্যারের নোটটাই আমি কমপ্লিট করব। স্যার মেবি আমাদের হ্যাঁ হচ্ছে। পরবর্তীতে আমি তো শেষের দিকে এসে সবাই যখন অনেক বেশি মডেল সলভ করছিল, তো আমি আসলে মডেল সলভ করে ওইভাবে কোনো আমার কাছে ভালো লাগতেছিল না। আমি যদিও একটা মডেল বাজারের মডেল, মডেল মডেল বলতে বাজারের যে প্রচলিত গাইড জি, বই আছে, মডেল বাজারের টেস্টের মডেলগুলো, অসংখ্য, হ্যাঁ ঠিক যে আছে, মডেল টেস্ট মানসম্মত গুলো। আছে, মানসম্মত আছে, মানহীনও আছে। আবার একটা বইয়ে 20টা মডেল টেস্ট থাকলে সেটার মধ্যে কিছু মানসম্মত আছে, কিছু মডেল টেস্ট দিলে আপনার আর ভয় লাগবে। আমার নিজেরও এক্সপিরিয়েন্স আছে যে আমি যখন শিক্ষানবিশ ছিলাম, পরীক্ষা দিচ্ছিলাম, বাজারের খুব স্বনামধন্য একটি মডেল টেস্ট গাইড কিনে 2টা পরীক্ষা দেওয়ার পরে আমার কনফিডেন্ট লেভেল নেমে যাচ্ছিল। তখন আমি মডেল টেস্টটা মানে তুলে রাখলাম, আমি আর মডেল টেস্ট দেখলাম না, আমার নিজের তৈরি যে নোট সেটাই দেখছিলাম, আমার হ্যান্ড নোটটা। হ্যাঁ আপা বলেন। এই বিষয়ে আপনি শুরু থেকেই বলে আসছেন যে আসলে বার কাউন্সিল প্রশ্ন করবে। ওনারা তো বিচারপতিরা প্রশ্ন করে, ওনারা এলোমেলো প্রশ্ন করবেই না, ওনারা একটা এথিক্সে প্রশ্ন করবে, ওনারা একটা রুলস এর ভিতর দিয়ে যাবে। ওনারা শুধুমাত্র স্টুডেন্টদের ফেল করানো বা শুধুমাত্র স্টুডেন্টদের বিপদে ফেলা এটা ওনাদের কখনোই উদ্দেশ্য হইতে পারে না। ওনারা একটা বেসিক জায়গা থেকে কোশ্চেন করবে, যেই ব্যাপারে আসলে রাজ্জাক ভাইকে আমি অনেক বেশি কৃতজ্ঞতা জানাবো। উনি অনেক বেশি ধারা অ্যানালাইসিস করছিল, যে আপু দেখেন বিগত বছরগুলো শুধু এই ধারাগুলোই প্রশ্ন করতেছে, একটু পেঁচাই করতেছে, বাট এই ধারাগুলো আপনার আচ্ছা, কথা আর ওনার কথা রাজ্জাক অনেক বেশি রাজ্জাক মিলে ভাইয়ের যায়। রাজ্জাক ভাই বিশ্লেষণ করছে, আর আমার আইন আদালত নোটের প্রথম পেজে যেটা আছে সেটা কি? না না না, আমি বললাম কি, যে আমি যখন আমার রাজ্জাক ভাইয়ের সাথে অনেক কথা হয় আপনার, হুম হুম, সম্ভবত যে আপনার পরে যদি আমি এই অনলাইনে কারোর সাথে কথা বলি, ওনার সাথে বলি, এবং উনি খুব আচ্ছা ভালো বন্ধুত্ব বলতে পারেন। তারপর আচ্ছা। আপনার হ্যাঁ ঠিক আছে, স্যারের গাইডলাইন তো ঠিক আছে, স্যার যেটা বলতেছে আপনি বারবারই বলতেছিলেন বিগত, এবং সব থেকে আমার যেটা ভালো লাগছে এবার আপনি উল্লেখ করে বলছিলেন 22 সাল 17 সাল পড়েন, প্রশ্ন ওরকম সহজ হবে। এই তাই যে আপনি হয়েছে একটা কিনা? আগাম একটা ধারণা করতে পারেন যে হ্যাঁ হ্যাঁ। প্রশ্ন এই লেভেলে সহজ হবে, যে প্রশ্ন 23-এ যেটা কঠিন হয়েছে, প্রশ্ন যেটা 17-তে আসছে এরকম প্রশ্নও হবে না। আপনারা 22 সাল পড়েন, আপনারা 17 সাল পড়েন, যে দুটো সহজ। 20 সালে প্রশ্ন কঠিন ছিল, 23 সালে প্রশ্ন কঠিন ছিল, এই হুম, কঠিনটাও চিন্তা করেন না। এই যে আপনার অ্যানালাইসিস করার যে ক্ষমতাটা, এটা স্যার অসাধারণ। পরীক্ষার থ্যাংক ডেট ইউ। কবে হবে এটা আপনি অ্যানালাইসিস করতে পারেন, প্রশ্ন কিরকম হতে পারে এটা আপনি অ্যানালাইসিস। আপনার প্রতি 100% আসলে যারা ট্রাস্ট করতে পারছে, তাদের আসলে, তারপর শেষের দিকে আমি আসলে অনেক বেশি পাজেল হয়ে যাই। সেই ব্যাপারেও আপনি অনেক সাপোর্ট করছেন, মানে সরাসরি ঢাকায় চলে আসলেন। আপনার সঙ্গে দেখা হয়ে হয়তো মানসিক ভাবে আরেকটু আমরা স্ট্রং হইতে পারছি, যেটা খুব কাজে লাগছে। আর শেষের দিকে নিয়ে আপনার যে টিপসটা, এটা আমি আপনাকে সরাসরিও শেয়ার করছি। আপনি বলছিলেন যে একটা করে রো কমপ্লিট করে আপনি লিখে ফেলেন, আপনাকে 100টা রো কমপ্লিট করার পর বৃত্ত কয়টা পূরণ করছে আপনার এটা সময় লাগবে না তখন আর। তো আমি প্রথম রো শেষ করে আমি দেখছিলাম আমার 21টা হয়েছে, আপনি বলছিলেন প্রশ্ন নিচে লিখে ফেলতে। আপনার এই টিপসটা আমার খুবই দুর্দান্ত কাজে দিছে পরীক্ষার হলে। আমি মাত্র 37 মিনিটে আমি দেখছি যে আমি প্রথম রোতে 21টা, দ্বিতীয় রোতে যে আমার 17টা, তৃতীয় রোতে আমার 16টা, এবং চতুর্থ রোতে 14টা, মানে মোট 69টা কোশ্চেন আমার শেষ, মানে আমি পূরণ করে ফেলছি। আমি একদম রিল্যাক্স হয়ে গেছি যে না আর সমস্যা নেই, 69টা আমি বুঝে শুনে পূরণ করে ফেলছি। এখন শুধুমাত্র স্যারের দ্বিতীয় কি টিপস ছিল, 80 ক্রস করে যান, মানে 80 ক্রস আরো করে গেলে। আরো আরো হ্যাঁ 11টা আপনার করলে প্রথম 80 একটার পর হবে। হুম হুম। হ্যাঁ এইভাবে তারপর যখন আমি তারপর চিন্তা কি হলো? করলাম যে না, আমি দ্বিতীয় টিপসটাও নিয়ে নিলাম। আমি 81, মেবি 81 আর 82, এরপরে আমি আর আর পূরণই করি নাই, তখন আমি রিভিশন শুরু করলাম। আমার রোল নাম্বারটা আপনি বারবার বলছেন রোল নাম্বার দুবার করে চেক করবেন, সেটা আমি করলাম যে হ্যাঁ রোল ঠিক করছি তো। আমার সিগনেচারটা আমি দেখলাম ঠিক আছে তো। পর আর আর পূরণ করার চেষ্টাই করিনি স্যার, যখন দেখলাম যে না 80 ক্রস করে ফেলছি, স্যারের সবকটা রুলস মোটামুটি আমি কমপ্লিট করছি, তখন ভালো লাগলো স্যার। আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আপনি অনেক সময় দিছেন, অনেক পরিশ্রম করছেন আমাদের জন্য। আমরাও ততটা করিনি যতটা পরিশ্রম আপনি আমাদের জন্য করছেন।
মানে এটা আসলে আমাদের স্বীকার করতে হবে, এতটা পরিশ্রম আমরা স্টুডেন্টরা করিনি। আমরা অনেকেই ক্লাসের ফাঁকে ঘুমাই গেছি, আর ক্লাস করব না। আপনার ডেডিকেশন, আপনি এত রাত জাগছেন আমার জন্য, আমাদের জন্য, মানে এটা স্যার, মানে এই কৃতজ্ঞতা শেষ করা যাবে না। বাকিটা আল্লাহ পাক আমাদের শেষ পর্যন্ত সফলতা দেখাক। আপনার প্রতি কৃতজ্ঞতা রাখতে চাই, আপনার ক্লাসে রিটেনে থাকতে চাই, আপনার দোয়া চাই। সবাই সবার যেন প্রতি আমরা দোয়া আছে। সফলতা, হ্যাঁ, সবাই যেন আমরা সফলতার মুখ দেখতে পারি, আমাদের সমস্ত সহযোদ্ধারা একসাথে পার হয়ে যাই। আচ্ছা, ঠিক এটাই আছে স্যার। যে আমরা সবাই সহজে সবাইকে সহযোগিতা করে কাজ করব। হ্যাঁ, আপনাকে অসংখ্য জি। ধন্যবাদ। আসলে আমার জন্য শুধু এটা দোয়া করবেন, এবং একটা জায়গায় আমাকে সহযোগিতা করবেন। দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি এবং সৎভাবে কাজ করতে পারি আইন পেশায় এবং শিক্ষকতায়। আর দ্বিতীয়ত আমাকে একটা, আমার জন্য মানে আপনাদের প্রতি আমি দুহাত জোড় করে একটা অনুরোধ করছি, যখন তখন মোবাইল ফোনে কল করে দিবেন না, মেসেজ দিবেন স্যার কথা বলতে চাই। দিস ইজ দ্য কারেক্ট প্রসেস টু কমিউনিকেট উইথ মি। আমার সাথে যারা অনলাইনে ভিডিও দেখছেন, আমার স্টুডেন্ট, ইভেন আমার বাবা মাও, মানে সহজে আমি যে ঢাকায় গেছি, আমার মা সেটা জানতে পেরেছেন অনেক পরে। আমি আসছি তাও জানতে পারেনি। মানে আমার মায়ের সাথে সর্বশেষ কথা হয়েছে 6 তারিখে এই মাসের, মানে 3 সপ্তাহ ধরে আমার মায়ের সাথে পর্যন্ত আমার কথা হয়নি। আমি যে ঢাকায় গেছি, ট্রেনে উঠেছি, সন্তান মাকে ফোন দিবে, মা আমি ঢাকায় যাচ্ছি, আমি এটাও করারও সময় পাইনি। কারণ এত ফোন আমার আসে যে বুঝতে পারবো না, মানে আমি বললে বোঝাতে পারবো না যে এত কষ্ট হয়। তারপরেও জাস্ট আমি বাবাকে ফোন দিয়েছি, কারণ বাবাকে ফোন দিলে তো পরিবারের সবাই জানতে পারবে। আমি বের হয়ে গেছি, আমার পরিবারের সদস্য, আমার সন্তান, আমার স্ত্রী, আমি কারোর সাথেই ঠিকভাবে কমিউনিকেট করতে পারিনি। আমি স্টুডেন্টদের সাপোর্ট দিচ্ছি কারণ আমি কাজে গেছি। আর আমার একটু ডেডিকেশনে যদি আরো 10টা মানুষ পাশ করে যায়, সেইটা আমার সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স। এখানে আমি একটু রাজ্জাক ভাইকে লাইনে নিয়ে নিব, রাজ্জাক ভাই লাইনে আসবেন। আসসালামু রাজ্জাক, আলাইকুম। আপনি কি জানেন প্রকাশ ভাই পাশ করেছে? আলহামদুলিল্লাহ স্যার। না, এই শুনলাম, আমি মনির ভাইয়ের সাথে আলোচনা করছিলাম বিকেলে যে ওনার কি অবস্থা। উনি বলছে জানি তো না আর কি। এখানে প্রকাশ ভাই পাশ করাতে কিন্তু আমি আবার খুশি হয়েছি। প্রকাশ ভাই বারবার বলছিলাম পাশ করব না, করব না, রাত্রে জি স্যার, ওনার সাথে সকালে দেখা আপনি হলো। যেই পরিমাণ উনি ওনাকে উনি সাপোর্টটা দিতেন। উনি আমাকে কিন্তু আমি যখন ওই যে পুরান ঢাকা কলেজের সামনে ছিলাম, হ্যাঁ, পল্টন কলেজের সামনে আমি যে সেলফি তুললাম, ওই সময় দেখছি ওখানে দাঁড়িয়ে আছে প্রকাশ ভাই। মানে ওনার আচ্ছা। চেষ্টা ছিল যে আমি যেখানে থাকবো সেখানে উনি থাকবেন, জি মানে জি, সম্ভব হলে আমার যতটুকু রুম কথা শেয়ার বলা যায়, করবেন। হ্যাঁ। হ্যাঁ, জি। তো উনি আমার মুখোমুখি আমার সামনে রুম নিয়েছেন। ভেরি স্মার্ট। উনি এক জায়গায় কোচিং করতেন, তো সেখানে ওনার কোচিংটা ভালোভাবে প্রিপারেশন ওনার হয়নি। তারপর বয়স হয়ে গেছে, ওনার বুঝতে পারছিলেন না, তো আমি ওনাকে 2 দিনে আধা ঘন্টা আধা ঘন্টা 1 ঘন্টা আলাদা সময় দিয়েছি। এর পরেও আমার এত ব্যস্ততার পরেও অন্তত 1 ঘন্টা সময় দিয়েছি, এবং আমি ওনাকে কিছু টিপস দিয়েছি, এটা কাজে লেগেছে। অন্তত শিক্ষক হিসাবে ওনার যে কলম দিয়ে উনি পরীক্ষা দিবেন, ওই কলমে আমার হাতের স্পর্শটা লেগেছে। এটা নিজের আমি প্রশংসা করছি না, জাস্ট একটা শিক্ষক যখন এভাবে সাপোর্ট দিবে, আপনার কাছে যে আপনার কলমে স্পর্শ দিয়ে আসবে, আপনাকে কাছ থেকে বুঝিয়ে দিয়ে আসবে একেবারে ইনফর্মাল ওয়েতে, এটা কিন্তু অনেক মানসিক চাপটা কমে যায় স্টুডেন্টের। আমি এটা ফিল জি করি, শিক্ষকের সান্নিধ্য পাওয়াটা স্টুডেন্টের জন্য একটা বড় পাওয়া। তো সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি, রিটেনে আরো দেওয়ার চেষ্টা করব। রিটেন আমি একাধিকবার ঢাকায় যাব, আমি বিভিন্ন জেলাতে মুভ করব এক্সাম ব্যাচ অফলাইন নেওয়ার উদ্দেশ্যে। তো এটা নিয়ে আমার জি। প্ল্যানে আছে, এই প্ল্যান যেটা 10টা আমি আলোচনায় নিয়ে আসছি, এটা শেষ করব। তো রনি আপু কথা বলেছে, রাজ্জাক ভাই আপনাকে নিলাম প্রকাশ ভাইয়ের কথা উল্লেখ করার জন্য। উনি যেহেতু আমার স্টুডেন্ট, শেষের দিকে এসে র্যাপিড রিভিশন ব্যাচের উনি স্টুডেন্ট, তারপর উনি পাশ করেছেন। ওনার মতন ব্যক্তি যদি পাশ করে, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে আমার জি এই স্যার, জায়গা এটা থেকে, বলেন? অনেক। জি স্যার। স্যার তো আমার যে সৌভাগ্য, একটা শেষ সময় হলে আমি পাইছিলাম স্যার। আপনার আচ্ছা, যে এক সপ্তাহ যে আপনাকে পাইছি স্যার, সেটা আমার জীবনে অনেক বড় পাওনা আমি মনে করি স্যার। আমি তো কারোর থেকে স্যার কোচিং এ করি নাই, কিছু করি নাই। আপনার ওই যে আহ, শেষ সময়ের যে গাইড, আর যে 2 দিন পরীক্ষা যে দিছি স্যার, এই 2 দিন হ্যাঁ, পরীক্ষায় আমার কি ভুলটা ছিল, আমি প্রশ্ন ফিল আপ করতে যাই সেই ভুল দুইটা যে আমি অনুভব করতে পারছি, এবং পরীক্ষা হলে ওই বিষয়ে আমি খুবই অ্যালার্ট ছিলাম স্যার। আপনাকে তো আমি
কেমন করে ধন্যবাদ জানাবো ওটা আমার স্যার আসলে আমার ভাষাও নাই, জানাও নাই। তবে আল্লাহ কাছে আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহকে যেন ল পেশার জন্য আপনাকে দীর্ঘজীবী করে। আচ্ছা, আপনি এইভাবে স্টুডেন্টদের জন্য এত এফোর্ট দিচ্ছেন। আমি আমার এই এত বছর বয়স কিংবা আমার এতটুকু পড়াশোনার মধ্যে আমি এইরকম কোনো টিচারের মধ্যে আমি দেখি নাই স্যার। যেন আমার ইউনিভার্সিটি লাইফ কিংবা আরো আদার্স অনেক পড়াশোনা আমি করছি, কিন্তু আপনার মতো স্যার এরকম টিচার আমি পাই নাই। আপনাকে পাই স্যার, আমি সত্যি স্যার একদম কৃতজ্ঞ। আমি 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 আপনার আপনার স্যার সত্যি কথা, আমি যদি এই পেশায় থাকি আমি কখনো ভুলতে পারবো না। আপনি আমার জন্য কিংবা এই লয়ার স্টুডেন্টদের জন্য যা করতেছেন এটা স্যার নজিরবিহীন। এটা স্যার আপনার যে আপনি না আসলে পারতেন ঢাকা, আপনার কি দরকার, আপনি অনলাইনে পড়াইছেন বা শেষ। কিন্তু আপনি একজন টিচার হয়ে ঢাকায় পর্যন্ত চলে আসছেন আমাদের জন্য, এটা কিন্তু অনেক বড় জিনিস। অনেকে তো স্যার কোচিং করাইছে, অনেকে পড়াইছে, কই কোনো টিচার তো আমার জানা মতে আসছে বলে আমার মনে হয় না আপনার মতো স্যার। এবং আপনি যতটুকু পারছেন আপনার একদম শ্রেষ্ঠ এফোর্টটা স্যার আপনি দিচ্ছেন স্যার, মানে শেষটুকু পর্যন্ত আপনি দিচ্ছেন। তবে আমি যতটুকু পাইছি স্যার আপনার দুটো পরীক্ষা আমার অনেক উপকারে আসছে, অনেক উপকারে আসছে। আমি নিজেকে সংশোধন করতে পারছি, আমার ভুলটা বুঝতে পারছি, আমার কোন জায়গাটা গ্যাপ ছিল সেটা আমি বুঝতে পারছি, আমাকে কিভাবে কোশ্চেনটা আমার ফিল আপ করে চলে আসতে হবে সেটা বুঝতে পারছি। এর জন্য স্যার যারা পাস করছে তাদের জন্য আমার অজস্র শুভকামনা রইলো, নেক্সট কারোর জন্য পার হয়ে যায়। যারা পড়ে নাই আপনাকে স্যার ফলো করলে অবশ্যই আপনাদের যদি স্যার আমি 1 মাস পাইতাম স্যার, আমি কি আমি 1 মাস হলে স্যার 90টা কারেক্ট করে আসতে পারতাম স্যার। আমি তো যা করছি নিজে নিজে করছি, কিন্তু তারপরও আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করি আপনাকে আমি শেষ সময়ে যেটুকু পাইছি স্যার আমি এটা আমি ভুলতে পারবো না স্যার। আমি আপনার পাওয়ার 3 দিনের মধ্যে আমি কমপ্লিট করে স্যার সমস্ত যেগুলি আপনার ওই যে কতগুলি দিচ্ছেন না স্যার, ওই যে একটু জটিল টাইপের প্রশ্ন করে আপনি নিজের থেকে যেগুলি ক্রিয়েট করতেন ওইগুলি আমি হুম বেশি গুরুত্ব দিয়ে দিয়ে করছি, সলিউশন হুম দেওয়ার চেষ্টা করছি। আর 1 ঘন্টার মধ্যে আমি যে কোনো একটা প্রশ্ন ধরছি, 1 ঘন্টার মধ্যে আমি ফিল আপ করতে পারছি কিনা, শেষ করতে পারছি কিনা, এই জন্য আমি বারবার তার ঘরে বসে বসে আমি আমার সমস্ত কাজ এক্সপেক্ট রেখে আমি বারবার এটা নিজে প্র্যাকটিস করে করে দেখছি যে আমি 1 ঘন্টায় পারতেছি কিনা একটা কোশ্চেন। তবে হ্যাঁ স্যার আমি একটা মডেল টেস্ট ফলো করছিলাম, সেটা হচ্ছে আপনার ওই যে হক স্যারের একটা মডেল টেস্ট আমি কিনে আনছিলাম এই নিউজ থেকে, ওটা আমি ফলো করছিলাম। আর আপনার গুলো তো করছি, এগুলো আপনার গুলা করার আগে আগে করছি স্যার, আপনার গুলা তো আমি করছি। তবে একটা আইন পাঠের একটা গাইড বই কিনছিলাম, বইটা দেখে স্যার আমার ভয় লেগে গেছিল, এত বড় বই পড়ে আমি কিভাবে পরীক্ষা দিব। যার কারণে আমি আবার আশরাফুল স্যারের আমি আমার একটা পুরো একটা সেট কিনছিলাম বই, আশরাফুল স্যারের বই আমি লাল পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়ে যতটুকু পড়ছি আর আইন পাঠ করার জন্য স্যার আমার অত সংসারে, কিন্তু বাট যেটা আমি ওই মেইন বইয়ের মানে পুরাটা বুঝতাম না, তখন ওই ধারাটা যাইয়া ওখানে করতাম, খুললে আবার উনি আবার বিশদ ভাবে বুঝাইছে, তখন ওই বিশদ ভাবে জিনিসটা বুঝতাম যে কি কি হবে, এটার মধ্যে কি আছে। যেমন মনে আচ্ছা, করেন আমি হাসনাপ্পার সাথে আমি প্রয়োজনে ক্লাস শেষে আবার কথা বলবো, হ্যাঁ? যেহেতু আরো জি অনেকে স্যার, কথা বলবেন, 11টা 40 বাজে, সবাইকে ওকে একটু স্যার। কথা বলার সুযোগ দিব। আর আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি ঢাকায় যে দুইটা মানুষের প্রতি সবচেয়ে বড় কৃতজ্ঞ, একজন হচ্ছেন মিস্টার মুরাদ। উনি আমার ঢাকা থাকা, খাওয়া, মুভ করা সবকিছু স্পন্সর করেছেন। মানে আমার বড় ভাই থাকলে ঢাকায় যতটা না করতেন তার থেকে উনি বেশি করেছেন। আমি নিজেকে এতটাই মানে ইজি টু মুভ করতে পেরেছি, আমি ডেডিকেশন দেখিয়েছি, কাজ করেছি। তো ওনার একটা কথা আমার ভালো লেগেছে যে উনি আমাকে বলেছেন যে আপনি যদি সুস্থ থাকেন, ভালো থাকেন, সময় ছোটখাটো কাজে সময় নষ্ট না হয়, তাহলে আপনি সবাইকে সাপোর্ট দিতে পারবেন। উনি সুপার ম্যাচুর একজন পার্সন, উনি উপলব্ধি করতে পেরেছেন আমার গুরুত্ব। উনি আমার থেকে সময় নিয়েছেন, আমি যতটা সম্ভব সময় দিয়েছি। আর হাসনাপা, উনি আমাদের সবাইকে মিষ্টি খাইয়েছেন। উনি তারপরে আমাকে চা পান করিয়েছেন। উনি যখন পরীক্ষা শেষ হয় উনি চলে আসছেন আমার হোটেলের নিচে রিসেপশনে, আমার জন্য 2 ঘন্টা অপেক্ষা করেছেন। আমি দুঃখিত ওনাকে জ্যামে পড়ে আমি আসতে
দেরি হয়েছিল, উনি 2 ঘন্টা অপেক্ষা করেছেন আমার জন্য। উনিও ব্যস্ত মানুষ। আহ, উনি 2 ঘন্টা আমার সাথে দেখা করার জন্য ব্যস্ত ছিলেন। আমি 2 দিন তো উনি আমার সাথে পরীক্ষা দিয়েইছেন, কিন্তু তারপরে উনি জাস্ট আমার সাথে শেষ সাক্ষাৎ করবেন, একটা চা পান করবেন, এবং ওনার যে প্রশ্নটা সেটা আমাকে দিয়ে সলভ করাই নেবেন বসেছিলেন। সলভ করলাম, সলভ করার পর ওনার মুখের দিকে তাকিয়ে বললাম, এত টেনশন টেনশন করবেন না, আপনি 60-র কাছাকাছি আপনার নম্বর থাকবে, আপনি পাস। তারপর ওনার মুখে একটা আমি হাসি দেখলাম মৃদু, একটু তাও ভয় ছিল ওনার। তারপরে উনি বিদায় হলেন। যতক্ষণ না আমি নিশ্চিত করছি আপনি পাস, এই কথা আমার মুখ থেকে শোনার জন্য উনি বসেছিলেন 2 ঘন্টারও বেশি সময়। তো অসংখ্য ধন্যবাদ ওনাকে। উনি আমাকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির চা গিফট করেছেন। আমি নিয়ে আসছি, আমি চা পান করবো ওনার, এবং সেটার বিষয়ে ওনার সাথে কথা হবে। তো সেটার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর এরপরে আমি রাজ্জাক ভাইকে একটু কথা বলার সুযোগ দিচ্ছি। রাজ্জাক ভাই বলবেন যে, একটু ছোট করে আপনি বলবেন যে আপনি কি করলেন যে আপনি পাশ হলেন, আর আপনার পরিচিত 2-1 জন যারা ফেল করেছে তাদের কি ভুল ছিল আর কি ভুল করা যাবে না সামনে বার। রাজ্জাক ভাই শুধু এই বিষয়ে একটু বলবেন। জি স্যার, আপনার প্রতিটা কথা আমরা খুব ভালোভাবে পালন করেছি। বিশেষ করে আমি শুরু থেকে, হয়তো প্রথমবার আমার কোনো মিস্টেক কারণে আমার হয়তো হয়নি, দ্বিতীয়বার আপনি যে পরিমাণ আমাদের সাপোর্টটা দিয়েছেন, বিশেষ করে ঢাকা যে যে আমার প্রতিবার যখন আমি রোল পূরণ করতে যেতাম আমার হাত কাঁপতো, কিন্তু এবার ওইটা হয়নি। আমি মনেই হয়নি যে আমি ঢাকা বার কাউন্সিল পরীক্ষা দিতে গেছি আপনার সাথে থাকার পর। আপনার প্রতিটা কাজ, প্রতিটা ইয়ে দেখে আপনি কিভাবে চলবো, আমি এমনকি হলে কোন পা দিয়ে ঢুকবো, প্রত্যেকটা জিনিস আপনি আমাকে এমন ভাবে শিখিয়েছেন, যেটা সত্যি এবার পাশের ক্ষেত্রে এটাই মনে হয় আমার বেশি পড়ার চেয়েও বেশি কাজ করেছে। কিভাবে পূরণ করতে আমার হবে, কি আমার আমার বলতে মনে হবে। পড়ছিল যে আপনি হলে প্রবেশ করার সময়, মানে গেটে ডান পা দিয়ে ঢুকবেন এবং রুমে প্রবেশ করার সময় ডান পায়ে ঢুকবেন, এটা মনে লাস্টে বলেছিলাম, তাই না? জি স্যার, জি জি স্যার, জি মানে আচ্ছা। আপনাকে তো ধন্যবাদ দিয়ে কিছু বলার মতো এরকম আমার ভাষা নেই। তো আপনি যা করেছেন অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। এবং পরবর্তীতে আমরা যেন ভালো করতে পারি সেই জন্য আরো চেষ্টা করুন, এটাই আশা। আর যারা ফেল করেছে স্যার, তাদের জন্য একটাই, বার কাউন্সিলে ফেল বলতে কোনো ওয়ার্ড নিতে হবে না মেমোরিতে, কারণ বার কাউন্সিল লেগে থাকতে হবে। ফেল বা কয় টার্ম দিলাম এটা যদি নেওয়া হয়, তাহলে সে কখনো মনে হয় না যে মানে সনদ নিতে পারবে। কারণ লেগে থাকতে হবে এবং প্রচুর চেষ্টা করলে ইনশাল্লাহ হবে আর কি। জি স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আচ্ছা, এরপরে আমি আরো যারা কথা বলতে চাচ্ছেন তাদের কথা বলার সুযোগ দিয়ে একটু করে, তারপরে আমি শেষে একটু ব্রিফ করব। আচ্ছা, তফাজ্জল সাহেব, আমি আপনাকে আপনাকে আবারও দুঃখিত আপনার সাথে দেখা করতে পারিনি। আমার প্ল্যান ছিল যে পরীক্ষা শেষে আমি নীলক্ষেত যাব, নীলক্ষেত গিয়ে কিছু বই কালেকশন করব, করে তারপরে ফিরবো। তো মুরাদ সাহেব বলল যে আপনার ব্যস্ত হওয়ার দরকার নেই, আপনি একটা লিস্ট পাঠিয়ে দেবেন আপনার কত বই লাগবে, আমি পাঠিয়ে দেব। তো এই নিশ্চয়তা দেওয়ার পরে আমি আর নীলক্ষেতে যাইনি, এবং আমি যে ভুলে গেছি একটা মানুষকে আমি দাঁড় করে রাখছি নীলক্ষেতে, এটা ভুলে গেছি। যা এত চাপে ছিলাম যে আসলে আমি কেমন অবস্থায় ছিলাম, যারা আমার সাথে ছিল আমাকে অবজার্ভ করেছেন তারা জানেন যে আমি ঘুম কতটুকু নিতে পেরেছি এবং কত সাপোর্ট দিয়েছি সবাইকে, চেষ্টা করেছি অনলাইন অফলাইন সব মিলে। তো তোফাজ্জল সাহেব, আপনি মাইক অন করে কথা বলেন। দেখবেন নিচের দিকে বাম দিকে মিউট আনমিউট এরকম লেখা আছে, সেখানে টাচ করেন, লাইন অন হবে, তারপর কথা বলতে পারবেন। আচ্ছা, উনি লাইনে আসতে থাকুক। এরপরে কে কথা বলতে চাচ্ছেন? এরপরে যিনি কথা বলতে চাচ্ছেন হাত উত্তোলন করবেন। আচ্ছা, স্বপন ভাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, হ্যাঁ, অনেকদিন পর কথা বলছি। স্বপন ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন আপনারা সবাই? হ্যাঁ, ভালো আছি। খুবই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই যে এই যে আজকে সফলতা, এমসিকিউ ব্যাচের শিক্ষার্থীদের, আপনার কলিগদের, আপনার আহ, বন্ধুদের জি পাশ করানোর জন্য আপনাদেরকে জি এক স্যার, আমি মাস শুনতেছি, দীর্ঘ সবকিছুই শুনতেছি এবং ভালো লাগতেছে সবার কথা শুনে। এবং আপনার আচ্ছা, বিষয়ে তো আমি অনেক আগে অবগত। আপনার হ্যাঁ, বিষয়ে একটু সবার কাছ দীর্ঘ থেকে, হ্যাঁ জি। দীর্ঘ 1 মাস আপনাদের লিখিত ব্যাচের ক্লাস বন্ধ রেখেছিলাম। এখন তো এমসিকিউ ব্যাচের আর টেনশন নাই, তাই না? এখন শুধুমাত্র জি লিখিত ব্যাচ নিয়ে কথা হবে, লিখিত ব্যাচেরই কাজ করব। এবার আপনি লক্ষ্য করেছেন লিখিত ব্যাচের আমি কত এই যে এখানে আলোচ্য বিষয়ের মধ্যে পাচ্ছেন আলাদা এক্সাম ব্যাচ এবং অফলাইন। আমি রাজশাহীতে কোচিংও চালু করছি, অলরেডি কয়েকজন কনফার্ম করেছে
নওগাঁ থেকে, তারপরে চাপাই থেকে, ইভেন একজন মাদারীপুর থেকে, আপনাদের ইব্রাহিম ভাই, উনি চলে আসবেন রাজশাহী 3 মাস থেকে সরাসরি। ও তো আচ্ছা যারা আচ্ছা। আমার ইউটিউব ভিডিও ভিডিও দেখছেন, আপনারা চাইলে রাজশাহী খুবই বসবাসের মতো সুন্দর শহর। যদি ইফ পসিবল থাকা সম্ভব হয়, খুবই অল্প টাকাতে খুব ভালো পরিবেশে থাকা যায় রাজশাহীতে, থাকা খাওয়া। হ্যাঁ, আমার সামর্থ্য থাকলে আমি আমি স্পন্সর করে দিতাম। হ্যাঁ, তো যদি এই 2.5-3 মাস থাকা সম্ভব হয়, চলে আসেন, আমার সান্নিধ্য পাবেন। ওই যে রাত 10টা 12টা 1টা পর্যন্ত যেমন সময় দিই, এরকম সময় আমি অফলাইনেও কিছু মানুষকে দিব যাদের আসলে কিছু দুর্বলতা আছে। হ্যাঁ, যাদের আসলে দরকার হাতের লেখাটা সুন্দর করার প্রক্রিয়া থেকে শুরু করে বানান কন্ট্রোল করা, পরীক্ষার খাতায় কিভাবে উপস্থাপন করবেন, কাটাকাটি করা যাবে না, সবকিছু একেবারে নিখুঁত ভাবে হাতে কলমে, মানে নিজের উম, পরিবারের সদস্য হলে যা করা যায়, আমাকে দেখেছেন আমি ঢাকায় গিয়েছি, সেটা চেষ্টা করেছি। এর থেকে আরো বেশি ঢেলে দেওয়ার চেষ্টা করব। আমি মানুষ সৎভাবে কাজ করতে চেষ্টা করি, জানি না কতটুকু পারি, তবে আমি টোটাল নিংড়ে দেওয়ার চেষ্টা করি, মানে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি জি এই মানসিকতা রাখি যে আমি আমি সহযোগিতা করে যাব। তো স্বপন ভাই, আপনার এক্সপিরিয়েন্স বলেন। আর স্বপন ভাই, আপনি ল বিষয়ে ভিডিও করছেন, আপনাকে শুভেচ্ছা, আপনি ভালো করেন, আপনাকে কিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব যেন ভিডিও একটু ভিউ পাওয়া যায়। কিছু পলিশ কাজ করতে হবে, তাহলে আরো ভালো হবে। হ্যাঁ, তবে আমি এটা বলবো জি, যে এটা পড়াশোনায় হচ্ছে স্যার এখন আসলে পড়াশোনা করার ফাঁকে ফাঁকে মানে পড়াশোনাটাকে হ্যাঁ, যখন না, আমি এটা সেটা তো পড়াশোনারই অংশ, সমস্যা নেই। পড়াশোনা যদি ধরে রেখে আপনি সেটা করতে পারেন, নো প্রবলেম, করা যাবে। এবার আপনি বলেন যে কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন। আপনি যেহেতু লিখিত ব্যাচের স্টুডেন্ট, আপনি লিখিত পরীক্ষা দিবেন, এবার আপনি যেহেতু পাশ করেননি, আপনি আমার লিখিত ব্যাচের পুরাতন স্টুডেন্ট, বলেন স্বপন ভাই। জি আমি আমি প্রথমে যারা পাশ করছে সবাইকে কনগ্রাচুলেশন, এবং সবাই লিখিত ব্যাচের প্রস্তুতির জন্য আপনার সাথে থাকবে, এবং আমি তো অলরেডি আছি, এবং আপনার পরামর্শ নেওয়ার জন্যই আজকে ক্লাসে আসলাম। যে আমাদের পরামর্শ তো আগেও দিছেন, যেহেতু এক হ্যাঁ। মাসের একটা গ্যাপ, এবং নতুন যারা পাশ করছে তারাও আমাদের সাথে আসবে, সবার হুম। বিষয়ে একটা পরামর্শ দিবেন, কি ধরনের পরামর্শ দেন সেই বিষয়েই আসলে আজকে ক্লাসে উপস্থিত। আর প্রথম ক্লাসটা আমি এই বিরতির আগে করতে পারি নাই, বিরতির পরেই আমি ক্লাসে জয়েন করেছি। এবং আপনার কতজন স্টুডেন্ট কৃতকার্য হয়েছে সে বিষয়ে আমি জানি না। সবগুলো বিষয় আপনার কাছ থেকে জানার জন্য লাইনে আসলাম আগে। আর আচ্ছা। আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে, ভর্তি প্রক্রিয়া কি, নতুন আমার কিছু স্টুডেন্ট আছে আপনার কাছে ক্লাস করতে যাইতেছে, লিখিত আচ্ছা। কাছে ভর্তি আচ্ছা। হবে আচ্ছা। তারা। আমাকে যে আপনার নতুন স্টুডেন্ট, মানে ভাই ব্রাদার্স যারা আছেন তাদেরকে দিবেন, আমাকে কি আস্থা করা যায় যে দিয়ে দিবেন? যদি পাস করাতে না সেটা পারে তাহলে তো আমাকে আপনার খবর আমাকে আছে, তো তাই না? আমি 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 এভাবেই বলি, আমাকে তো যে কেউ আস্থা করতে পারে তাহলে আমার স্যারকে আস্থা করতে পারবে। এবং আমার তারা এক কথায় আমাকে আস্থা করতে মানে আমার স্যারকে আস্থা করতে পারবে। এবং আপনার ভিডিও অলরেডি তারা ইউটিউবে টিউটিউবে দেখে এবং অলরেডি আস্থার জায়গায় সৃষ্টি হয়েছে। আমি এটা বলবো, আমি কাউকে পাশের গ্যারেন্টি দিব না, আমার সাধ্যমতো চেষ্টা করব। আপনার যদি ভাগ্যে থাকে হবে, ঠিক আছে। জি জি। মানি ব্যাক গ্যারেন্টি এই ধরনের আহ, যে বিষয়গুলো, এগুলো হয়তো বা আমি একবার বলেছিলাম, তো সেটা ভিন্ন জিনিস। কিন্তু এখন না এই যে সেটা তো এই স্যার, জিনিসগুলো ওই ওই যখন বলেছিলেন তখন গ্যারেন্টি তো হয়েছেও, মানে আপনি, অবশ্যই হয়েছে। আমি কিন্তু আপনার ওই ব্যাচের স্টুডেন্ট, মানিব্যাগ গ্যারেন্টির স্টুডেন্ট, এবং আমি হুম। ওই মানিব্যাগ গ্যারেন্টি থেকে উত্তীর্ণ হয়ে হয়তো বা আমি এই গত লিখিত পরীক্ষায় অল্প সময়, এবং প্রথম অবস্থায় আরো একটা প্রাইভেট জব করি, যার কারণে আমি বেশি সময়ও দিতে পারি নাই, লিখিত পরীক্ষাটা ভালো করতে পারি নাই। আশা করি এবার আপনার সাপোর্ট পেলে এবং সহযোগিতা পেলে চেষ্টা করব ভালো করার, ইনশাল্লাহ। তো এখানে দেখেন যে আমি ধীরে ধীরে নিজেকে আরো ডেভেলপ করছি, আমিও বুঝতে পারছি অনেক কিছু। আইন তো গভীর জিনিস, যত পড়বো তত বুঝবো। তো জি জি। এখানে দেখেন, এবার যে আমি প্ল্যান করছি, আগের থেকে আরো অনেক বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করব আমি। হ্যাঁ, এবং আমার টিম ওয়ার্ক হয়ে যাবে। হ্যাঁ, আমি 1 সপ্তাহের মধ্যে টিম ওয়ার্ক হয়ে যাবে আমার মোটামুটি। এবং আমি ভিন্ন ভিন্ন জেলায় গিয়ে অফলাইনে এক্সাম ব্যাচ নেওয়ার পরিকল্পনা করছি। সেটা যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, সেটা কেমন হবে একটু মন্তব্য করবেন। এক্সাম বেস। হ্যাঁ, এক্সাম ব্যাচ, মনে করেন যে আপনার আপনার জেলাতে আমি একটা অফিস করলাম, সেই অফিসে
এক্সাম দেওয়ার ব্যবস্থা হবে, এক্সাম শেষে খাতাগুলো জমা নেওয়া হবে এবং কুরিয়ার করে আমাকে পাঠানো হবে, আমি খাতা দেখবো। বুঝতে পারেনি? মানে আচ্ছা। আমার হ্যাঁ, রাজশাহী বুঝতে থেকে পারছি। পরিচালিত হবে, আমার আমার কোচিং রাজশাহী থেকে পরিচালিত হবে। যেমন রাজশাহীতে অফলাইন কোচিং আমি শুরু করে দেবো মে মাস থেকে। জি স্যার, এটা অনেক ভালো হয়। ভালো হওয়ার কারণ হলো যে আপনার তো যেটা অনেকেই দীর্ঘ অনেকেই পরিকল্পনা আমাদের সাথে এক সময় শেয়ার করছিলেন, যে হুম, আপনার একটা দীর্ঘ পরিকল্পনা হলো যে আপনার একটা মানে সারা সারা বাংলাদেশে আপনার একটা থাকবে, প্ল্যাটফর্ম থাকবে, যেন সারা বাংলাদেশে আপনি একসাথে একটা করতে পারেন। তাহলে এটা শুরু করলে মানে ওইটার একটা প্ল্যাটফর্ম সৃষ্টি হবে আর কি। এবং এখানে আমরা বলেন। এবং আমরা যারা যে বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছি, এক এক জেলা থেকে এক একজন সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, সেটাই না, প্রাথমিকভাবে আপনাদের সাপোর্ট লাগবে, এটা আনঅফিসিয়াল অফিস হবে। হয়তো বা আপনার অফিসে আমি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব, প্রস্তাব দিব। তো একটা হুম। জয়েন্ট ভেঞ্চার হবে, হ্যাঁ। তো প্রাথমিকভাবে, আর নেক্সট যে পরীক্ষা হবে, হ্যাঁ, নেক্সট জি এমসিকিউ এর সময় হয়তো বা আমি প্রপারলি নিজের নামে অফিস করতে পারবো বিভিন্ন জায়গায়। এখন আমাকে জি। বিভিন্ন জেলায় আমার শুভাকাঙ্ক্ষীদের অফিস ধার নিয়ে পরীক্ষা নিতে হবে, তাতে কোনো অবস্থা নাই, আপনার কাজ পরীক্ষা হলেই হলো। তারপরে হয়তো হুম। বা আমার আমার কোচিং এর নামে অফিসিয়াল অফিস আমি রাজশাহী থেকে পরিচালিত, কিন্তু ভিন্ন জেলায় হবে। সবে ঢাকা থেকে পরিচালিত কোচিং ইউনিট তৈরি করে বিভিন্ন জেলায় শাখা। তো আমার এটা জি জি। রাজশাহী থেকে পরিচালিত হবে বিভিন্ন শাখা, হ্যাঁ, বিভিন্ন জেলায়। এটা আমার একটা পরিকল্পনা। আপনাদের সবাইকে আমি বলেছিলাম যে আমার স্টুডেন্ট থেকে আমার টিচার প্যানেল হবে, রিসার্চ প্যানেল হবে, এবং আদার্স যে বিভিন্ন ডিপার্টমেন্ট হবে, একাডেমিক মতো আমি তৈরি করে আপনাদেরকে সবাইকে ওপেন প্রস্তাব দিব। যারা আমার সাথে কাজ করতে চান, সবকিছু টার্মস কন্ডিশন মেনে করতে চাইলে, আমার মানসিকতার সাথে যাদের মিলবে, ডেডিকেশন লেভেল মিলবে, কাজ করার মানসিকতা আছে, সবকিছু মিলে আমি এই জি যে স্যার, লটা আসলে হ্যাঁ, ল এমন একটা নিয়োগ, জিনিস, এই ল নিয়ে যত বলেন। কাজ করা যাবে ততই শিখা যাবে, এবং হুম। যত এই ল এর পিছনে শ্রম দেওয়া যাবে ততই শিখা যাবে, এবং অন্যজনকে শেখাইতে গেলেও শিখা যাবে। তো এটা এটা আমি আগেও আসলে বলেছিলাম, এখনো এখনো বলছি যে আমি টিচার প্যানেল আমি আমার স্টুডেন্ট থেকেই তৈরি করব। কারণ আমি যাকে তৈরি করছি, আমার স্টাইল তিনি ভালো জানেন, হ্যাঁ। তো এটাই, জি আমার 80% টিচার প্যানেল আমার স্টুডেন্ট থেকেই তৈরি হবে, আর 20% টিচার হয়তো বা আমি হায়ার করব, হ্যাঁ। কোনো জুডিশিয়াল অফিসার, জজ, ম্যাজিস্ট্রেট আসতে পারেন, তাদেরকে আমি অ্যাপ্রোচ করব। তখন আমার একটা কমপ্লিট টিচার প্যানেল তৈরি হবে, স্টাফ তৈরি হবে, টাইপের জন্য থাকবে, ভিডিও এডিটিং এর জন্য আলাদা ব্যক্তি থাকবে, গ্রাফিক ডিজাইনের জন্য আলাদা ব্যক্তি থাকবে, আমার পিআর টিম থাকবে ফেসবুক ইউটিউব চালানোর জন্য। সেগুলো সব যেটা আমি একা করছি, ওয়ান ম্যান আর্মি, যখন আমার বিশ জি ত্রিশ জনের একটা টিচার প্যানেল হয়ে যাবে, তখন আমার কাজ শুধুমাত্র বই লেখা। তখন আর আমি নোট দিব না, তখন আমি মার্কেটে বই নিয়ে আসতে পারবো। কারণ বই জি আমি খাওয়ার সময় পাচ্ছি না, আমি জাস্ট 7 মিনিটে খাওয়ার কমপ্লিট করলাম রাতের খাবার। তো এইভাবে তো আসলে নিজেকে হুম, টিকিয়ে রাখাই জি বিপদ। স্যার। আমি আর সময় দিয়ে বই লিখবো কি করে? আমি র্যাপিড রিভিশন ব্যাচের জন্য ফাইনাল টাচ নোট লিখেছি, সেটা 2-4 জায়গায় ভুল আছে আমি লক্ষ্য করেছি, সেটা যে আমি একটা জায়গায় নোটিশ দিয়ে বলে দিব যে এই জায়গাগুলো কারেকশন করে নেন, এই সময়টুকু আমি পাইনি। আর যারা আমাকে বলেছে স্যার এখানে এখানে সমস্যা আছে, তাদেরকে আমি আলাদা হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে সমাধান করে দিয়েছি। তো ভুল এত বেশি ছিল না যে আমাকে, মানে সেই ভুলগুলোর কারণে অনেকের ক্ষতি হবে। আর অনেকে নিজেরা বুঝতেই পেরেছেন, সবাই নিজেরাই ধরতে পারছে স্যার এখানে ভুল, ধরতে পারছেন, সংশোধন করেই নিলেই হয়, তাই না? আমাকে হুম। জানিয়েছেন, তার মানে নেক্সট ফাইনাল টাচ নোট সেটা কারেকশন হবে, এবং নেক্সট ফাইনাল টাচ যে এমসিকিউ সেটা তো আরো বেটার হবে, কারণ আপনারা জানেন আমি সবসময় কি করি, ডেভেলপ করি। এর আগে আমি এক্সট্রা নোট দিয়েছিলাম, এবার এক্সট্রা নোটের পরিবর্তে ফাইনাল টাচ দিয়েছি, তাই নাকি? জি স্যার, এখন স্যার আমাদের লিখিত ব্যাচ সম্পর্কে আপনার পরিকল্পনা কিছু বলেন, আমরা একটু শুনি আপনার লিখিত ব্যাচ পরিকল্পনাটা। আচ্ছা, এবং এখন আমি এখন আমি যেটা বলার চেষ্টা করব, সেটা হচ্ছে আমি লিখিত ব্যাচ নিয়ে কি ভাবছি, হ্যাঁ। জি স্যার। সেটা তো দেখা যাক আমি কতটুকু বলতে পারি। আর আর কেউ কি কিছু বলতে চাচ্ছেন? কেউ আছেন সংক্ষিপ্ত ভাবে? হ্যাঁ, কারো অনুভূতি শেয়ার, বা আমাকে কেউ সমালোচনা করতে চাচ্ছেন, গালিটালি দেওয়ার ইচ্ছা আছে কিনা, যে আমি, আচ্ছা, তোফাজ্জল সাহেব, মিলন ভাই, মিলন ভাই একটু সংক্ষেপে বলবেন। মিলন ভাই হচ্ছে আমার এই ব্যাচের, হ্যাঁ,
একটু আগে যিনি কথা বলছিলেন স্বপন ভাই হচ্ছে আমার 23 ব্যাচের হচ্ছে টপ 1 স্টুডেন্ট, মানে টপ স্টুডেন্ট ছিলেন উনি, র্যাঙ্কিং এ 1 ছিলেন উনি। তখন মানি ব্যাগ গ্যারেন্টি ব্যাচ ছিল ওই ব্যাচের উনি, মানে নাম্বার 1 স্টুডেন্ট ছিলেন র্যাঙ্কিং। উনি এক চান্সে পাশ করেছিলেন এমসিকিউ। রিটেন সংক্ষিপ্ত সময় ছিল, তখন খুব ভালো ডেডিকেশন দিতেও পারিনি, সময়ও হয়নি, নোট তৈরি করতেই সময় চলে গেল 1 মাসে, আর বেশি ক্লাসও নিতে পারিনি। আর স্বপন ভাই মেধাবী অনেক। স্বপন ভাইয়ের রাইটিং এ কিছু সামান্য ভুল থাকার কারণে হয়তো বা ওনার হয়নি গতবার, সেগুলো ইনশাল্লাহ এবার আমি কাভার করে দেব। অলরেডি স্বপন ভাইয়ের প্রস্তুতি 100% হয়ে আছে, জাস্ট এক্সাম নিয়ে সেটাকে পলিশ করতে হবে, দ্যাটস অল। আর এখন যিনি কথা বলবেন মিলন ভাই, মিলন কান্তি সরকার ফ্রম সাতক্ষীরা। তো উনি আমার কারেন্ট যে 24 সালের ব্যাচ, যেটা বার কাউন্সিল 24 সালে পরীক্ষা হলে 24 সালের হতো, সেটা কনভার্ট হয়ে 25 সালের হয়েছে। এই ব্যাচের উনি টপ 1 স্টুডেন্ট, মানে ওনার র্যাঙ্কিং যদি দেখি পরীক্ষার, উনি সবচেয়ে ভালো করেছেন। আচ্ছা মিলন ভাই কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শুভেচ্ছা, আপনি ভালো করেছেন। জি স্যার, আমার প্রথম চান্সেই আমার দুঃখ হলো যে ঢাকায় থেকেও আপনার সাথে আমি সাক্ষাৎ করতে পারলাম না। আচ্ছা, আর নেক্সট সালে প্রয়োজনে আপনার জি বাসায় গিয়ে দাওয়াত খেয়ে আসবো। জি স্যার, তো অবশ্যই। এখন স্যার, প্রথম কথা হলো যে আপনার কাছে যে স্টুডেন্টটা আছে এমসিকিউ ব্যাচ পরীক্ষা দিচ্ছে, আমার মনে হয় আপনার উপরে আত্মবিশ্বাস থাকলে আমার মনে হয় সব ছাত্ররাই পাশ করার কথা বা করা সম্ভব, এটাই আমার অন্তত ধারণা। আর অন্তত যে প্রশ্ন এবার হয়েছে তাতে হওয়া উচিত ছিল, জি তাই না? জি জি, 100% পাশ করার কথা আমার আমার ধারণা, কারণ আমি পরীক্ষার হলে আপনার প্রশ্ন পেয়ে। আমার স্টুডেন্ট 100% না পাশ করলে 99%-এর বেশি পাশ করেছে পার্সেন্টেজ করলে। জি জি, আর আমি যখন প্রশ্ন পেয়েছি, প্রশ্ন পাওয়ার পরে আমি একটা না এক মাথার থেকে 100 পর্যন্ত গেছি। এর ভিতরে 4টি প্রশ্ন আমার কনফিউশন ছিল, সে 4টি আমি আসলে পূরণ করিনি। আর যে 4টি ভুল হয়েছে, এই 4টির থেকে দুটো আমি বৃত্ত ভরাট করতে যেয়ে ভুল করেছি। বৃত্ত ভরাট করার সময় আমি বুঝতে পেরেছিলাম যে আমার আমি যেটা পূরণ করতে চাইছি সেটা না পূরণ করে আর একটা পূরণ করে ফেলেছি, দুটো আমি বুঝতে পেরেছিলাম ওই পূরণ করার সময়। মানে মানে স্লিপ করেছে, পা স্লিপ করে অন্য জায়গায় চলে গেছে, নাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এবারে বৃত্তর অর্ধেক ভরাট করার পরে আমি বুঝলাম যে কি করলাম এটা। তা চিন্তা ভাবনা করলাম, যেহেতু আপনি আগে নির্দেশনা দিয়েছিলেন যে হলো ভুল হয়ে গেলেও ভুল, কোনে আর কোনো চিন্তা করার দরকার নেই, পরের অপশনে চলে যেতে হবে। তা আমি চিন্তা করলাম ভুল যখন হয়ে গেছে বুঝতে পারছি, তাহলে তার আচ্ছা, কোনো আপনি উপায় নেই। আপনি বাজার থেকে 2 হালি ডিম নিয়ে আসলেন, মাঝখানে একটা ভেঙে গেল, তাতে নিয়ে মন খারাপ করার কি আছে? জি স্যার, জি স্যার। ওটা এই তো, ভাগ্যে আর ছিল না। তারপরে সবচাইতে বেশি উপকার হয়েছে যে আপনার যে উপদেশগুলো প্রতি অক্ষরে অক্ষরে পালন করে আর কি, মানে কোনো আপ- কনফিউশন আপনি আর তৈরি আপনি হয় না। আমার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করেন না, আপনি আমার থেকে স্মার্ট মানুষ, আমি এটা না স্বীকার স্যার, করি। না স্যার, না স্যার। কারণ আ- আ- আমি কোন উপদেশ আপনি মানেননি বলি, আমি বলেছি মিনিমাম 75, খুব কড়া প্রশ্ন হলে, আর যদি মডারেট প্রশ্ন হয় 80, মানে 80 মিনিমাম করবেন যদি প্রশ্ন সহজ হয় বা মিডিয়াম হয়। আর কঠিন হলে 75টা করতে হবে। আর যতই সহজ প্রশ্ন হোক ম্যাক্সিমাম 90টা পূরণ করবেন। ভাই আপনি টপ স্টুডেন্ট, আপনি 96টা পূরণ করেছেন, এটা তো আমার নির্দেশনা মানেননি, মজা করে বলছি। তাতে সমস্যা হয়নি, কারণ আপনি পারেন করেছেন, আপনার স্পিড আছে, স্যার, আপনি পড়ে সহজে বুঝতে পারেন তা করেছেন। আমার স্যার মডেল আমার, টেস্টে প্রতিটাতেই আপনি 100টা করে পূরণ করতেন। আমি বারবার বলেছি জি কন্ট্রোল করেন, আপনি করেননি, আপনার কনফিডেন্ট আছে, তার মানে আমার থেকে আপনার স্যার, লেভেল আরো ভালো, আমি অস্বীকার করছি না। স্যার আমি আপনি য- আমি আপনি প্রশ্ন যদি পাওয়ার আপনি পরে। যদি আমি বলি, আপনি যদি অফলাইনে পড়ান কাউকে বা অনলাইনে যদি আপনার দক্ষতা তৈরি হয়, আপনি আমার থেকে ভালো শিক্ষক হতে পারবেন, আমি এটা বিশ্বাস করি। এবং আপনার প্রতি দোয়া আছে, আপনি এই অ্যাডভোকেট হওয়ার পরে, এখন না, রিটেন জি ব্যাচের পরে আপনি করতে পারেন। রিটেন ব্যাচ পাশ করার পরে আপনি চালু করে, মানে রিটেন ব্যাচ পরীক্ষা দেওয়ার পরে আপনি 2-4 জনকে পড়াশোনা শুরু করে দিতে পারবেন। হ্যাঁ, আমার জি সাপোর্ট জি লাগলে বলবেন, আমি সাপোর্ট করব। অ্যাডভোকেট হওয়ার পরে আপনি সুন্দরভাবে সবাইকে প্রাইভেট পড়াতে পারবেন। প্রাইভেট থেকে জি শুরু করবেন ধীরে, আমি অফলাইনে 4-5 জন দিয়ে শুরু করেছিলাম, তারপরে ধীরে ধীরে জি আজকে আমার এই অবস্থা। লেগে থাকতে হবে ভাই, রাতারাতি কোনো কিছু হয় না, তাই নয় কি? জি জি স্যার। আপনার জেলায় আপনি ভালো স্যার, করবেন, টপ, আপনি টপ টিচার হতে পারবেন আপনার জেলায়।
আমার স্যার আশীর্বাদ আছে, আমার সাপোর্ট আছে, যে কোনো সহযোগিতা আমি করব। এবার বলেন আপনি। জি স্যার। স্যার আমি আমি প্রশ্ন পাওয়ার পরে আমি 40 মিনিট লাগছিল আমার 100 পর্যন্ত পূরণ করতে 40 মিনিট লাগছিল। এখন 40 মিনিট ওই এক থেকে একদম একটা না 100 পর্যন্ত গেছি। আমি যে 4টি আমার কনফিউশন ছিল ওইটা আমি আসলে পূরণ করিনি। তা ওই 40 মিনিট পরে আমি হলো বসেছিলাম। চিন্তা ভাবনা করলাম যে ওই 4টি কি দেখবো, তাও চিন্তা ভাবনা করলাম হ্যাঁ, কথা হচ্ছিল মিলন ভাইয়ের সাথে, মিলন ভাই নিজের অনুভূতি প্রকাশ করছিলেন। তো মিলন ভাই তো এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টেড পার্সন, 96টা পূরণ করেছেন। আমার স্টুডেন্টদের মধ্যে আমি ম্যাক্সিমাম দেখছি 80, 82, 81 এরকম। উনি সবচেয়ে বেশি 96 পূরণ করেছেন। এবং উনি আমার মডেল টেস্টে নিষেধ করা সত্ত্বেও সবসময় 100টা পূরণ করতেন। তো ডেফিনেটলি উনি একজন এক্সট্রাঅর্ডিনারি অর্ডিনারি একজন স্টুডেন্ট। ওনার পড়াশোনা অনেক ভালো, অনেক পড়াশোনা করেন, পরীক্ষা দেন নিয়মিত। শুধু একটা নির্দেশনা উনি মানেননি, যে আমি বলেছি যে 90টার বেশি পূরণ করবেন না, উনি এটাও মানেননি। মানে ওনার হজম করার ক্ষমতা আছে, একটু বেশি খেয়েছেন। তোফাজ্জল সাহেব কথা বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্যার খুবই আন্তরিকভাবে স্যার দুঃখ প্রকাশ করছি। স্যার আপনাকে শুনতে অনেকক্ষণ পাচ্ছেন কিনা? নীল। হ্যাঁ, স্যার আমি আপনাকে। কিছু বলতে হবে না, যেহেতু অনেক রাত হয়েছে আমি বুঝতে পারছি স্যার। আর হ্যাঁ, হ্যাঁ। আমি সেই ক্যান্ডিডেটের জন্য নোটটা নিছিলাম মাত্র, হুম। উনি 5 দিন সময় পাইছে। ওকে। তারপরে রোল নাম্বার হইলো 37,619, হ্যাঁ। কামিয়াব হয়েছে। এই জন্য দাঁড়াইছিলাম। মেয়ে দেখা কিশোরগঞ্জ বাড়ি। তারপরে আমি আজকে বাসে উঠাই দিছি, আমার এখানে আমার বাড়িতে নি- নিয়ে আসছি। এবং যে 2 দিন আমি আপনার ওইখানে যাওয়ার কথা, ওই দেখছি যে আহ, রাজ্জাক ভাই সহ, যেহেতু রাজ্জাক ভাই একবার আমাদের সাথে, রাজ্জাক ভাই আপনার মাধ্যমে আমার নাম্বারটা রাজ্জাক ভাইকে দিয়া দেই, ঢাকাতে যারা আছে আমরা যেন কোঅপারেশন করে রিটেনের জন্য প্রস্তুত হতে পারি। স্বপন ভাইয়ের নাম্বার আমার কাছে আছে। সংক্ষেপে বলে যাচ্ছি আমি স্যার, অনেক আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আর নতুন স্টুডেন্ট তো ইনশাল্লাহ এইবার আপনার এখানে এই, আপনার এই এমসিকিউ এবং রিটেনও সংযুক্ত হবে ইনশাল্লাহ। শোন ভাই যেটা বললো আমার তরফ থেকে ওইদিকে আমি চেষ্টা করতেছি। আর আপনি যে বলছেন যে এক্সাম নিবেন, এটা যদি মনে করেন তাহলে আমার বাড়ির মধ্যেও হল রুম আছে, ব্যবস্থা করতে পারবেন। সম্ভব হবে, এই, সম্ভব হবে স্যার। মোহাম্মদপুর যে কোনো এলাকার থেকে মোহাম্মদপুর আসা যায়। আচ্ছা, এটা আমি একটা এখানে এখানে আরেকটু যুক্ত করি। ঢাকা শহরে পাঁচটা পাঁচটা জায়গায় দরকার হলে পরীক্ষা দিব, সমস্যা কি? আমাকে তো না এ- আমাকে সমস্যা আমি নেই। না, আমি প্রয়োজনে 5 জায়গায়, ঢাকা শহর বড় শহর, 5টা শাখা করে দেবো, সমস্যা কি? সমস্যা নাই স্যার। আমা আমাকে তো সবাই ভালোবাসেন। আপনি জি বলছেন স্যার। দিবেন, ওখানে রুবেল ভাই চেম্বার রেডি করে রাখছিলেন, মুরাদ ভাই যে ব্যবস্থা করছেন সেটা তো ভাষায় প্রকাশ করা যাবে না, সেটা অন্য একটা আলাদা ভিডিওতে বলবো। হ্যাঁ। তো জি স্যার, উনি এখানে হোটেলে ইয়া করে ফেলাইছে, কন্ট্যাক্ট করে ফেলাইছে। তো এখানে আমি তো আমি আমি একটা কথা, আপনি বলছিলেন যে 5 দিন আগে নোট নিয়েছেন, ওনার কি হয়েছে, উনি পাশ করতে পেরেছেন? হ্যাঁ জি স্যার, 37,619 স্যার। তো উনি কি আমার নোট পেয়ে সন্তুষ্ট, এবং উনি কি লিখিত ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন, তাই বলছেন কিনা? হ্যাঁ জি স্যার, লিখিত বয়সে ভর্তি হইব। আরো এমসিকিউ এই কথা শুনে আমাদের যারা পরিচিত আছে এমসিকিউ তো ভর্তি করাবো আমি স্যার। এই হলো এক আচ্ছা। হিসাব। আর গত বছর তো আচ্ছা, স্যার, আমার কাছে ভর্তি হলে তাদের কি লাভ হবে, না শুধু আমারই লাভ হবে বলেন? না স্যার, পাশ করতে হলে তো স্যার একটা মাধ্যমের মধ্যে, যে কোনো কাজে একটা মাধ্যমের মধ্যে যেতে হবে স্যার। এলো পাতাড়ি পড়লা যতই পণ্ডিত হোক স্যার, পাশ করা যায় না, এটার একটা নিয়ম নীতি আছে। আমি তাকে 10 মিনিটের মধ্যে 100টা ওএমআর সিট পূরণ করতে বলছি, শুধু কেবল গোল্লাটা ভরাট করবে। নির্দেশনা দিছি স্যার, যে প্রথম আস্তে চতুর্দিকে মোটা, মানে একটু কালি, ওই কলমটারে আগে একটু মোটা করে নিতে হবে। তারপরে প্রথম সাবধানে একটা ইয়ে দিবা, তারপর তাড়াতাড়ি দিবা। এরমে দেখো তুমি 100টা পূরণ করতে পারো কিনা নিজে নিজে ওই যে 10 মিনিটে। গত গতবার গতবার এই বৃত্ত ভরাট করা শিখাইছিলাম আমি, হোয়াইট বোর্ডে, মনে আছে? ওইটাই জি স্যার, শিখাইছেন তাই তো? আমরা ওটাই শিখাইছি। আর আরেকটা জিনিস আমি আমার মতো করে আমি যেটা বুঝছি, আমি যেভাবে পাশ করে আসছি, আপনি তো জানেন স্যার, আমার 20 মিনিট গেছে গা গত ইয়াতে, ওই যে আমি হ্যাঁ, ভুল করছি। সেটা আরে সেটা সেটা সবাই জানে, এবং ওই অভিজ্ঞতা আমি শেয়ার করেছি সবার সাথে।
যে হ্যাঁ আপনার স্যার, ভুলের আমি কারণে এটা সাবমিশনটা ভালো করছি। হ্যাঁ, এটা এটা সবাইকে না বলি, কারণ অনেকে এটা শুনলে আরো প্যানিক হয়ে যাবে। তো ওনার আচ্ছা ঠিক আছে। আল্লাহ এখানে যিনি আপনাকে হেল্প করেছেন তাকে দোয়া করেন যে আপনাকে সুযোগ দিয়েছিলেন আমার উনি ভুল আবার। হয়েছে, ওনার নাম্বারটা আনি নাই স্যার। ওনারে মনে করেন যে নাম্বার চালিয়ে দিত, উনি আমার পাশে আইয়া দাঁড়াইছে, কয় আপনার কি আরো 2-1 মিনিট সময় লাগবে, যেহেতু 20 মিনিট না আমার সময় কিল হয়ে গেছে। তারপর আল্লাহ দিলে আমার 13 মিনিট আসিল। আমি প্রথম থেকে আমি টেকনিকটা অবলম্বন করছি স্যার এইভাবে সবার কাছে, যারা এখন এমসিকিউ দিবে বা ভবিষ্যতে আপনার কাছে পড়বে, আমি প্রথম যেটা পারি ওটা আমি দাগাবো না প্রশ্নের মধ্যে। আমি যখন দেখি যে কনফিউশন দুইটা ধারা, আমার জানা আছে যে এই দুইটা হবে না, আর আর দুইটার মধ্যে কনফিউশন, ওটার মধ্যে এক দাগ দেই, যেটা মোটেই হবে না ওটার মধ্যে 2 দাগ দিয়ে থুয়ে দেই, পরে আমি রিভিশন দিতে আমার সুবিধা স্যার। হ্যাঁ, হ্যাঁ। তো এই এইভাবে টেকনিক গুলো শিখেছি আমরা আমি। এই এই টেকনিক গুলা করলে পরীক্ষার হলের যে টাইম ম্যানেজমেন্ট সুন্দর হয়, তাই তো? জি স্যার, কারণ আমি যেটা দিছি আমি তখন ওই ওএমআর সিটের মধ্যে ইয়া করে হালাই, গইনা হালাই যে কয়টা আমি দিছি ফার্স্টে একটা 100 পর্যন্ত। তারপরে এক দাগ হলে গুলা পরে দেখো 2 দাগ যেটি পারুম না ওটি 2 দাগ দিয়ে ফালাই রাখছি, তাহলে তো আর আমার সময় কিল হবে না। ওই যে এক দাগ হলা গুলা আবার একটু চিন্তা করে তখন দেওয়া যাবে। তো হুম, ওই হুম। এই পদ্ধতিটাই অবলম্বন করছে। আচ্ছা, তো ঠিক আছে, আমার আপনাকে অসংখ্য আমি ধন্যবাদ। আমি আমি শিখেছি। কথা দিচ্ছি খুব খুব শীঘ্রই আবার আমি ঢাকা আসছি দেখা করতে আপনাদের সাথে। এই মে মাসেই ঢাকায় আবার আসবো আমি। আচ্ছা হ্যাঁ, দোয়া করবেন, আমার মেয়ে তো এই আমি আমি ইয়া আমি 2 মাস পরে মেডিকেল পরীক্ষা দিয়ে বাইরে হবে। আমার বলে আব্বু তোমার শিক্ষক না আসবে, বললা। আমি কই মা আমাদের আরো আরো যারা আচ্ছা, সঙ্গী আচ্ছা। আছে। আমি কথা দিচ্ছি আমি মে মাসে যে ঘুরে আসবো। হ্যাঁ, আমি ঢাকায় যাব, আরো একটা জেলায় যাব, আমার পরিকল্পনায় আছে। আমি প্রতি মাসে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আপনাদের ভয় আছে, হ্যাঁ, কিছু কিছু জিনিস অনলাইনে আমাকে কোচিং করছেন অনেকেই হয়তো বা বাস্তবে দেখে চিনতেও পারেনি, যে অনলাইনে এক মানুষকে দেখলাম, অফলাইনে আবার অন্য কেউ চলে আসলো। তো আমি ডিসক্লেমার দিচ্ছি, আমার কোনো জমজ ভাই নাই, আমি অ্যাডভোকেট শহীদুল ইসলাম। আমি আপনাদের সাথে দেখা করতে গেছিলাম, অন্য কাউকে পাঠাই দিই। অনেকে বলছেন স্যার অনলাইন অফলাইনে চেহারার একটু পার্থক্য আছে, তো যারা কনফিউশন থাকতেই লাইনে পারে। আছেন তাদের উদ্দেশ্যে স্যার, আমার মতো বয়স মনে হয় আর কে কাউ আছে কিনা আমার জানা নাই। আমার সবচেয়ে এই বেশি বয়স্ক আমি স্যার। আমার প্লাস এমনি ভোটার আইডি কার্ডে 1966, কিন্তু আমার মার মৃত্যু 1959 সালে। আমি জন্মেছি 1957 সালে স্যার। আপনার বয়স এবার কত চলছে বুঝেন সেটা যে কত বলেন, বয়স বয়স হয়েছে। কত? বলেন বয়স কত, তারিখ আমরা বয়স শুনতে চাচ্ছি আমি না। 1957 সালে। জি স্যার। আপনার আমরা তারিখ শুনে এখন ক্যালকুলেশন করতে পারবো না, রাত 12:30 বাজে। বয়স কত সেটা বলে দেন, প্রায় আপনি প্রায় বলতে চাচ্ছেন। প্রায় 70 কাছাকাছি হয়ে যাচ্ছে, 66 আচ্ছা, 67 মেবি। আপনার থেকে বেশি বয়সের স্টুডেন্ট আছে আমার কাছে, 70+ স্টুডেন্ট আছে। ও আচ্ছা। স্যার সরি, আমি 57 সালে জন্মেছি। এখন আর আপনার হয়তো বা আপনার আপনার কণ্ঠ শুনে তো 40 বছর বয়সের যুবক মনে হয়। আপনার এনার্জি লেভেল, এক চান্সে আপনি পাস করেছেন, আল্লাহ- এক চান্সে 40 মিনিট পরীক্ষা দিয়ে আপনি পাস করেছেন, এর থেকে বড় আর কি প্রমাণ দিবেন নিজের? তো ঠিক আছে, না, অসংখ্য স্যার আমি ধন্যবাদ। আপনার আবার প্রতি আবার কথা হবে। কনফিডেন্ট আর ছিল। কেউ কথা বলতে চাচ্ছেন কিনা? তাহলে মাইক অন করে কথা বলবেন। স্যার আমার নাম্বারটা একটু রাজাক বাইরে দিয়ে দেই, ইয়া ফোনের মাধ্যমে নাকি? আমি এক্সচেঞ্জ করে দেবো, সমস্যা নাই। ক্লাস আমাকে শেষ আচ্ছা ঠিক করতে হবে, আছে। আরো কথা আছে। যারা হ্যাঁ, ঢাকা আছে স্যার একটু ইয়া করেন, ঢাকা করে যেন আমি আমার চেম্বার 1005 আমিনুল ইসলাম হইলো আমার ইয়া সিনিয়র, সুপ্রিম আচ্ছা। আপনি কোর্টেরও উনি করেন। আপনি আপনার ডিটেলস আমাকে দিয়ে দিয়েন। হ্যাঁ, আমি নিয়ে আচ্ছা ঠিক সেগুলো আছে শেয়ার স্যার, করে দেবো। ঢাকা কোর্টে ঠিক তাহলে আছে। আমাদের সুবিধা হবে, কোর্টে আমরা আলোচনা করে ইয়া করব। হুম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এবার স্যার। কেউ কথা বলতে চাচ্ছেন কিনা বলেন, না হলে আমি ক্লাসটাকে অগ্রসর করি। যে স্যার আপনি আপনার প্ল্যান গুলো বলুন আমাদের স্যার। সাথে শেয়ার করেন। আচ্ছা, আর কে যেন কথা বলতে চাচ্ছিলেন? স্যার কথা স্যার আমি রাজনীতি বলতে চাইছিলাম আর কি। স্যার আচ্ছা, হ্যাঁ, আপনি বুঝতে সমন্বয়ক হয়ে বলেন, গেছিল একটু বোধহয়। একটু সংক্ষিপ্ত ভাবে বলেন। ক্লাস ও শেষ আচ্ছা, আমি আমাকে বলতে একটা। চাইছিলাম কি, আমি আমি আপনার একটা নোট আমার এক বাইক এনে দিছিলাম, মনে হয় বাই লাইনে আছে, সাদেক সিরাজি। আপনি ওনার উনি জন্য নিয়েছিলেন, আমি মনে করছি আপনার জন্য নিয়েছেন।
জি না স্যার, আমি ওনাকেই না দিছি এবং আপনার নোটটা পেয়ে উনি আমার কাছে আপনার প্রশংসা করছে। উনি লাইনে আছে, প্রয়োজনে ওনার সাথে আপনি 1 মিনিট কনভারসেশন করতে পারেন। হ্যাঁ, সাদেক ওনাকে। সিরাজি আছে লাইনে। আচ্ছা, সাদেক ভাই মাইক অন করে কথা বলেন। স্বপন ভাইয়ের বন্ধু মেবি সাদেক ভাই। হ্যাঁ, আপনার দেখেন বাম দিকে মাইকের মতো আকার আছে, লেখা আছে আনমিউট। ওখানে টাচ করলে জি কথা স্যার, বলতে আসসালামু পারবেন। আলাইকুম স্যার। কেমন আছেন হ্যাঁ, স্যার? ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য শুভেচ্ছা, আপনি পাশ করেছেন। এই এতজনের মধ্যে নিজেকে, নিজের রোল নম্বরটা যখন দেখলেন এই রেজাল্ট জি শিটে, স্যার। তখন কেমন অনুভূতি ছিল আপনার বলেন? স্যার, আমি আমার এই পাশ করার পিছনে স্যার আপনার এই নোটটা আর হাদিকুল ভাই, যে স্বপন ভাইয়ের কিছু পরামর্শ। স্বপন ভাই আমাকে বলছিলেন যে আপনি 80টার উপরে প্রেরণ করেন না, এখানে 50টা প্রশ্ন আছে আপনার জন্য, সহজ হবে। ওই 50টা আপনি খুঁজে বের করেন, এর হুম। আপনি 80টার উপরে আপনি কখনোই ফিল আপ করবেন না। যার জন্য স্যার আমি সেটা ফিল আপ করছি, এরপরে আমার আচ্ছা, স্যার হয়ে গেছে। আমি আচ্ছা, বুঝতে ঠিক আছে পারছি যে আমি তাহলে। পাশ করব। যার জন্য ইনশাল্লাহ। স্যার আমি আপনার কাছে স্যার অনেক বেশি কৃতজ্ঞ, আর পাশাপাশি আমার স্বপন ভাইয়ের কাছে কৃতজ্ঞ। এখন স্যার আমি আপনার সাথে থাকতে চাই রিটেনের সময়। আচ্ছা, তাহলে আপনি কাল ক্লাসে থাকেন, আমরা আগাই। আর যে আলোচনা জি বিষয় স্যার। আছে সংক্ষিপ্ত ভাবে শেষ করি। হ্যাঁ, আমার প্ল্যানিংটা, এর আগে রিটেন ব্যাচের জন্য আমি সময় পেয়েছিলাম মাত্র, আমার আমার সর্বপ্রথম ব্যাচ হচ্ছে 2022 সালের, 22 সালের রিটেন ব্যাচ দিয়ে আমার শুরু। তখনও 1 মাস সময় পেয়েছিলাম। 1 মাসের মধ্যে আমি সফলতা পেয়েছি মোটামুটি, আবার যতটুকু সম্ভব। তখন আমি শুরু করেছিলাম, আমার আগের ভিডিও দেখবেন। আমি এটা সবচেয়ে আমার বড় বৈশিষ্ট্য, আমার কোনো কিছু সিক্রেট রাখে না, সবার জন্য উন্মুক্ত করে দিই। হ্যাঁ, আমার শুধু ভিডিও দেখেও অনেকেই কিন্তু সহজেই পাশ করে যেতে পারে। তো এই কারণে আমি নিজেকে কি করে দিই, হ্যাঁ, সবাইকে মিউট করে দিলাম, তাহলে ভিডিওটা ক্লিন হবে, ভয়েস শোনা যাবে না। আমি যেটা বলছিলাম যে আমার সব ভিডিও অনলাইনে পাওয়া যায়। তো সবার উপকার হয়, শুধু ভিডিও দেখলেও পাস করা যায়। অনেক ভিডিও দেখার পরে নোট চাই, নোট দিয়ে দিই। ফাইনাল টেস্ট নোটটি আমি যেটা প্রাইস হওয়ার কথা তার থেকে 50% কম প্রাইসে দিয়ে দিয়েছি। সেটা 500 টাকা নির্ধারণের ইচ্ছা ছিল, কিন্তু আমি চেষ্টা করেছিলাম যে এত নির্ধারণ করলে অনেকেই নিতে পারবে না। যেহেতু বাজারের অধিকাংশ গাইড 300 টাকায় পাওয়া যাচ্ছে মডেল টেস্ট, সেখানে আমি ফাইনাল টেস্ট যখন 500 টাকা বলবো অনেকে নিবে না। আমি চেয়েছি যেন বেশি নেয় মানুষ এবং এটা উপকৃত হয়, বেশি পাশ করে। তো ফাইনাল টেস্ট নোট 300-র বেশি আমার কাছ থেকে অনেকে নিয়েছেন। আমার রাজশাহীতে আমি, আমার পাশে দিয়ে চলাফেরা করে অনেকেই জুনিয়র, কিন্তু জানে না যে আমি শহীদুল্লাহ ক্লাসেস চালাই। হ্যাঁ, অনলাইনে ভিডিও করি, হয়তো বা লক্ষ্য করে কনফিউজড অনেকে, অনেকে কথা বলে স্যার আপনার কি এই চ্যানেল, এরকম বলে, মানে অনেকে জানেই না। তবে এবার আমার ফাইনাল টেস্ট নোট নিয়ে ওনারা আমাকে এমন অবস্থায় রেখেছে যে আমি অফলাইন লিখিত ব্যাচ চালু করতে বাধ্য হচ্ছি, ফোনের ওপর ফোন। এবং যারা আমার ফাইনাল টেস্ট নোট রাজশাহী নিয়েছেন, আমি বেশ কিছু সৌজন্য সংখ্যাও দিয়েছিলাম, তারা সবাই পাশ করে গেছে। এবং ওনারা এটাকে কি ভাবছে, তো আমি এই ভিডিওতে বলছি যে এমসিকিউ পাশ করা সহজ হয়েছে, রিটেন পাশ করা কিন্তু অত সহজ না। ওই 1 সপ্তাহ পাশ করে রিটেন পাশ করবেন এই আশায় যদি আমার কাছে ভর্তি হন, আমি মাপ চাই, দূরে থাকবেন আমার কাছে। আমি অ্যাডমিশন ওপেন করব 2-3 দিনের মধ্যে, একটা ভিডিও আসবে। মেবি 1 তারিখ থেকে অ্যাডমিশন নেওয়া শুরু করব। 1 তারিখের আগে কেউ টাকা দিতে চাইলেও আমি নেওয়ার জন্য রেডি না। কত টাকা ফি করব এটাও আমি 1 তারিখের মধ্যে, 1 তারিখের আগে, 2-3 দিন আগে, হয়তো বা 29 তারিখে একটা ভিডিও আসতে পারে অ্যাডমিশন বিষয়ে। 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত অ্যাডমিশন নিব। এই 5 তারিখের পরে মেবি আর আমি অ্যাডমিশনও নিব না, কারণ অলরেডি আমার 80+ স্টুডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আর হয়তোবা আমি 20টার মতো আর স্টুডেন্ট নিব অনলাইন থেকে। তো যারা ভর্তি হবেন 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যেই ভর্তি হবেন। কত কোর্স ফি হবে এটা 29 তারিখে হয়তোবা ভিডিও আসবে, বা 28 তারিখে ভিডিও আসবে। সেখানে আমি জানিয়ে দিব যে ভর্তি হওয়ার প্রসিডিউরটা কি। তো এখন আমি টপিক অনুসারে আগাই। লিখিত ব্যাচের যে লিখিত ব্যাচের লাইভ ক্লাস শুরু ঘোষণা, এটা আমি আবারও বলছি যে 5 তারিখ থেকে লাইভ ক্লাস শুরু হতে পারে, যারা অলরেডি ভর্তি হয়ে আছেন তাদের জন্য। এবং
এই যে ক্লাস সেটা কি রিজিউম হবে, মানে আগে যে অবস্থায় ছিলাম সেখান থেকে শুরু হবে? না, আগে যা কিছু করেছি সবকিছু আবার কি করব, আমি রিসাইকেল করব, মানে আবার রিস্টার্ট বাটনে আমরা কি করব, প্রেস করব, অর্থাৎ শুরু থেকে শুরু করব, A to Z আবার আমি শেষ করব সবার জন্য। ব্যাচ 1 যারা ছিলেন ওই 1 বছর আগ থেকে, তাদের জন্য শুরু, এবং ব্যাচ 2 যারা, তাদের জন্য শুরু, এবং যারা নতুন ভর্তি হবে তারা ব্যাচ 3, তাদের জন্য নতুন করেই শুরু হবে। অতএব যারা ভর্তি হবে তাদের মাঝখানে না, প্রথম থেকেই আপনারা ওই ওরিয়েন্টেশন ক্লাস থেকে আমরা আবার শুরু করব। তো যারা আগে থেকে ভর্তি হয়েছেন তারা অ্যাডভান্টেজ পাচ্ছেন, আর যারা নতুন ভর্তি হবেন তারা নিয়মিত ক্লাস না করলে পাশ হওয়ার সম্ভাবনা কিন্তু কম। এবার লিখিত বাইসে নতুন শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া কি, আপনাদেরকে এটা বলা দরকার কি? এটা বলা দরকার, যেমন শবন ভাই বললো আমার একটা স্টুডেন্ট আছে, তখন তফাজ্জল ভাই বলছেন আছে, আরো অনেক যে ভাইরা আমার মাধ্যমে পাশ করেছেন এবং আমার নোট নিয়ে পাশ করছেন, তারা তো আমাকে ফোন দিয়ে আমার আহ, আমি 3বার ঘুমানোর অ্যাটেম্প করেছি কিন্তু একবার আমি সফল হইনি, 1 ঘন্টার বেশি ঘুমাতেই দেয় না। আমার ফোনে 100টার বেশি মিস কল, 1000টার বেশি মেসেজ চলে আসে হোয়াটসঅ্যাপে। তো এই অবস্থা আমার, মানে জাস্ট ফোন রিসিভ করার জন্য এবার মানুষ প্রয়োজন হবে। মানে আমি একা ফোন রিসিভ করলে আমার এই আইনের যে পেশা, কালকে যে মামলা আছে, হ্যাঁ, আমি আমার মক্কেলে ফোন দিইনি, কালকে মামলায় আমার মক্কেলকে ফোন দিন, একটা সিভিল মামলার আবার কি করতে হবে, সাক্ষী করাতে হবে, খুবই জরুরি। তো আমি পেশকারকে ফোন দিলাম যে যেভাবে হোক আমাকে 1 সপ্তাহ একটা সময় দিতে হবে, আমি সাক্ষী করানোর পর্যায়ে নাই। তো কালকে যদি সাক্ষী করতাম আমার 5,000 টাকা আর্নিং হতো। জাস্ট আমি লাইভ ক্লাসটা করাবো বলে ওই প্রস্তুতি না নিয়ে আমি ওই মক্কেলকেও ডাকিনি, মক্কেল জানেই না যে কালকে মামলা ডেট আছে। তাহলে জাস্ট আমি একটা টাইম পিটিশন দিয়ে দেবো, 1 সপ্তাহ পরে ডেট নেবো। এটা আমি স্যাক্রিফাইস করছি আপনাদের জন্য। কারণ আমি যদি আজকে লাইভ ক্লাসটা না করতাম, আপনারা ফোন দিয়ে দিয়ে তারপরে এই যে ভালো মুহূর্ত আছে স্যারের সাথে শেয়ার করছেন, এই সুযোগটা পেলেন। আর ভিডিওটা লাইভ গেলে অনেকে জানতে পারবে, যখন এই লাইভ ক্লাসের ভিডিওটা ইউটিউবে যাবে, যে আসলে কি আছে কিছুটা ইনফরমেশন। কারণ পরীক্ষার পরে তো আমি একেবারে শাটডাউন হয়ে গেছিলাম, কখন রেজাল্ট হবে কিছুই বলি না, আমি সলিউশন দিইনি। সলিউশন কেন দিইনি? ভরি ভরি সলিউশন চলে আসছে, ভালো ভালো প্রতিষ্ঠান থেকে সলিউশন চলে আসছে, যাদের টিম আছে টাইপ করে সলিউশন দিয়ে দিয়েছে। তো আমি ভিডিও আকারে সলিউশন দিই, ভিডিও দেওয়ার জন্য তো আমি অবস্থায় ছিলাম না, আমি জার্নি করছিলাম ট্রেনের মধ্যে, ঢাকা শহরে ছিলাম। তো এই অবস্থা তো দেওয়া যায় না। তো আমি সবাই যে ধরনের সলিউশন দিয়েছে তার থেকে একটু ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করব, যেন নেক্সট MCQ যারা পরীক্ষা দিবে তাদের জন্য একটা ভালো একটা প্রস্তুতি হয়ে যায়। তো এই ইউনিক একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব আমি, যে ইন ডেপথ সলিউশন, অর্থাৎ আমি বুঝিয়ে দেবো যে এইটা আপনার কেন ভুল হতে পারে। যেমন কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন একটা চ্যাপ্টার আছে না আমার ফাইনাল টাস্ক নোটে, সেই স্টাইলে আমি কিছুটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, একটু ডিটেইলে গিয়ে, এবং ওইভাবে আমাকে রেডি করতে হবে স্ক্রিপ্টটা। তারপর আমি সেটা আপনাদের তৈরি করে দেবো। এরপরে লিখিত ব্যাচের মাস্টার প্ল্যান, এই যে লিখিত ব্যাচের মাস্টার প্ল্যান আমি যেটা করছি, এটা 2 দিন কাজ করতে হবে। আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি এটা ঘোষণা দেওয়ার পরে একটু বাইরে গেছিলাম জরুরি কাজে। কি কাজে? আমি যে অফলাইনে ক্লাস শুরু করব, আমার 2-3টা লোকেশন চুজ আছে, আমার বাসার আশেপাশে করতে হবে। কারণ আমার ছোট সন্তান আছে, তাকে সময় না দিলে তো সে আমাকে চিনতেই পারবে না। তো আশেপাশে করলে ক্লাসের 10 মিনিটের ফাঁকে অন্তত ছেলের সাথে দেখা করে যেতে পারবো, এরকম একটা অবস্থা। তো হয়তোবা এই আমি যেহেতু প্রপার এলাকাতেই থাকি, পদ্মা আবাসিক 1 নম্বর রোডে, তো এই আশপাশে আমি 2-3টা জায়গায় দেখলাম, কথা বললাম, আহ, একটা পজিশন হায়ার করা যায় কিনা ক্লাসের জন্য। এবং এটা সবচেয়ে ভালো যে আমি এখন এই যে সেটআপ দেখছেন, এই সেটআপটা পুরোটাই আমার অফিসে চলে যাবে, আমার চেম্বারে চলে যাবে, আমার পার্সোনাল চেম্বার হয়ে যাবে, চেম্বারের সাথে আমি ক্লাসটা নিয়ে নেব। কারণ আমি আমার চেম্বার এবং ক্লাস আমি পাশাপাশি করে ফেলবো, তাহলে আমি এক জায়গায় বসে থেকে সবকিছু করতে পারবো। আমার জন্য দোয়া করবেন, আর কোনো পরামর্শ থাকলে দিবেন যে কিভাবে করতে পারবো। কিছু কাছের মানুষ যারা আছেন তাদের সাথে নিশ্চয়ই আমি এটা পরামর্শ করব, কারণ তাদের আলাদা হয়তো বা দৃষ্টিভঙ্গি থাকতে পারে আমার প্রতি। আর যে কেউ আমাকে পরামর্শ দিতে পারেন। আমি চাচ্ছি যে একটা ক্লাসরুম থাকবে আমার পাশে, ক্লাসরুমে বেঞ্চ, এই সিট বেঞ্চ হাই বেঞ্চ আমি না করে চেয়ারের সাথে যে বেঞ্চ থাকে, যেমন চেয়ারের হাতলের সাথে লেখার একটা ব্যবস্থা থাকে, এটা করলে আমার দ্রুত করতে সুবিধা হবে। সেক্ষেত্রে কি হবে, যেহেতু আমার চেম্বার হিসেবে ইউজ হবে সেটা, তাহলে চেম্বারে আমার মক্কেল বসতেও পারবে। আর হাই বেঞ্চ সিট বেঞ্চ এটা না করে জাস্ট ওই স্টাইলে করলে একটু মানে কর্পোরেট, একটু এলিট এলিট মনে হয়, ভালো লাগছে আমার, ঢাকা কিছু আমি দেখেছি। তো এটা আমার প্ল্যান আছে, এগুলো নিয়ে যারা অভিজ্ঞ একটু পরামর্শ দিবেন আমাকে। বলতে গেলে আমার সিনিয়রের চেম্বার আছে, আমার পার্সোনাল কোনো চেম্বার নাই, আমি এখনো করিনি, জাস্ট অনলাইন কোচিং রান করানোর জন্য
আমি চেম্বার করলে মামলা বেড়ে যাবে, মামলা বেড়ে গেলে আমি এটা করতে পারবো না। আমি চাই যে আমার মামলা কম আসুক, মামলা বেশি আসলে আমি কোচিং এ আগাতে পারবো না। এটা আমার হচ্ছে বিষয়। কারণ আমি যদি চাপ নিতে না পারি, যেমন আমি যদি ভর্তি নিতে চাই, আমার আরো 200 স্টুডেন্ট লিখিততে ভর্তি হতে পারে, তো আমি 200 স্টুডেন্ট ভর্তি নিতে পারবো না। নতুন নতুন সর্বোচ্চ 20 থেকে 30টা স্টুডেন্ট আমি নিব অনলাইনে, এবং অনলাইন অফলাইনে যত খুশি ভর্তি হওয়া যাবে। রাজশাহীতে যারা অফলাইনে কোচিং করবেন তারা যত খুশি তত ভর্তি হতে পারবেন, কিন্তু অনলাইনে হয়তো বা আমি বেশি নিব না, কারণ অনলাইনে আমার অলরেডি 80 জন হয়েই আছে। কারণ বেশি নিয়ে আপনাদের আমি ক্ষতি করব না, আমি যতজনের দায়িত্ব নিতে পারবো আমি ততজনের দায়িত্ব নেব, তার বেশি নিব না অনলাইনে। তাই অনলাইনে যারা ভর্তি হবেন তারা 1 থেকে 5 তারিখের মধ্যে ভর্তি কমপ্লিট করবেন। এরপরে এই লিখিত লাইভ ক্লাস, লিখিত লাইভ ক্লাসের জন্য একটা গ্রুপ হবে, বার এমসিকিউ 2025 যে গ্রুপ আছে সেই গ্রুপে যারা যারা ভর্তি হবে তাদেরকে অ্যাড করে নেওয়া হবে এক, অথবা নতুন আরেকটা ফ্রেশ গ্রুপ করে ফেলবো। আর এক্সাম গ্রুপ আর আলাদা হবে, সাপ্তাহিক যে পরীক্ষা হবে এটার জন্য আলাদা গ্রুপ হবে। হ্যাঁ, দুইটা আলাদা গ্রুপ, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে যে কোনটা এক্সাম গ্রুপ কোনটা এক্সাম গ্রুপ না। এবং সবচেয়ে মজার বিষয় হবে যে এক্সাম গ্রুপে আমি যা কিছু দেব সেটা মেন গ্রুপে যাবে না। পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি নোটেড, এটা মনে রাখবেন। যারা পরীক্ষা দিবে না, যারা পরীক্ষা দিবে না তারা কিন্তু দুইটা পরীক্ষা দিলে এক্সাম গ্রুপ থেকে তাদেরকে রিমুভ করে দিব। তাহলে জাস্ট লাইভ ক্লাস শুনবে, কিন্তু এক্সামে তারা প্রশ্নও পাবে না। মানে অনেকে আছে প্রশ্ন দেখতে পায় কিন্তু পরীক্ষা দেয় না, প্রশ্ন সলিউশন কিচ্ছুই পাবে না তারা। এবং পরীক্ষার প্রশ্নের উত্তর বিষয়ে কোনো পরামর্শ নিতে চাইলে আমি লক্ষ্য করব, মানে এই যে সরাসরি যে আমি সাপোর্ট দিয়ে গেলাম 2-3টা মানুষকে একেবারে দীর্ঘ নিবিড় পর্যবেক্ষণে রেখে আমি সাপোর্ট দিলাম লিখিত এই এমসিকিউ এ, লিখিত তারা সাপোর্ট পাবে, কারা সাপোর্ট পাবে? যারা নিয়মিত পরীক্ষা দিবে। যারা পরীক্ষা দেয় না হঠাৎ এসে আমার সামনে উপস্থিত হলো, আমি চিনলাম না, হু আর ইউ, আপনি কে? যে স্যার আমি আপনার স্টুডেন্ট, ওই যে পড়লাম অমুক নাম। তো আমি নাম বলতে পারছে না, তাকে তাকে চিনতে পারছে না, আপনি কেমন স্টুডেন্ট? তার মানে আপনি ভর্তি হয়েছিলেন, ক্লাস ঠিকভাবে করেননি, পরীক্ষা দেননি। পরীক্ষা দিলে অন্তত আপনার খাতা তো আমার মনে থাকার কথা। তাহলে যারা পরীক্ষা দেয় না তাদেরকে চেনা কিন্তু সম্ভব হয় না। তো নিয়মিত পরীক্ষা দিতে হবে, লিখিত পাশ করার প্রথম শর্ত অনেক অনেক পরীক্ষা দিতে হবে। তারপরে পরবর্তী বার এমসিকিউ ব্যাচ, অনেকেই যারা এবার পাশ করতে পারেননি বা যারা আমার ইউটিউব ভিডিও দেখছেন আমার স্টুডেন্ট ছাড়া, আবার অনেকেই নতুন প্রথম পরীক্ষা দেবেন, অলরেডি অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন, তো তাদের জন্য এই অংশটুকু যে পরবর্তী বার এমসিকিউ ব্যাচ কবে নাগাদ শুরু হবে। এটা আমি এই মুহূর্তে যেটা বলবো আপনাদের কিছু নির্দেশনা দিব, যে পরবর্তী বার এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য কিছু করণীয় বলে আমি একটা 2-3টা ভিডিও আসবে আমার এই, এটা কবে আসবে? মে মাসের শুরুতেই চলে আসবে। এই ভিডিও দেখে আপনার নির্দেশনা থাকবে, সেভাবে আপনারা আপনারা পড়তে থাকবেন। আর আপনাদের জন্য যে লাইভ ক্লাস শুরু হবে সেটা জুন মাসের শেষে শুরু হতে পারে, এবং সেটা নির্ভর করছে লিখিত পরীক্ষা কবে হচ্ছে। লিখিত পরীক্ষা হওয়ার পরে প্রপারলি আমি এমসিকিউ ব্যাচের ক্লাস শুরু করতে পারবো, তবে অ্যাডমিশন শুরু হয়ে যাবে। যদি চাপ থাকে যে অনেকেই শুরু করতে চাচ্ছেন, অ্যাডমিশন নিলে যেহেতু আমার নোট পাওয়া যাবে, এবং এবার যারা অ্যাডমিশন নেবেন তাদের জন্য আলাদা কিছু থাকবে, যেটা অ্যাডমিশন না নিলে আমার স্টুডেন্ট ছাড়া অন্য কেউ পাবে না। আমার 2টা নোট থাকবে, যেটা সবাই নিতে পারবে এবং আমার স্টুডেন্টরাও পাবে। এবং এই যারা আমার ভিডিও দেখছেন ইউটিউবে তারা নিতে চাইলে অ্যাডমিশন না নিলে কিছু জিনিস আমি রাখবো আমার শুধুমাত্র স্টুডেন্টদের জন্য, আবারও বলছি সেই জিনিসগুলো কেউ পাবে না। যেমন পরীক্ষার আগের রাত্রেও স্যার শর্টকাট কিছু আছে কিনা। তো ভাই আপনি 250 টাকা দিয়ে আমার নোট ক্রয় করেছেন, তারপরও আমার কাছ থেকে শর্টকাট প্রত্যাশা করছেন। আমার স্টুডেন্ট আমার কাছে 1 বছর ধরে পড়ছে একটা হিউজ অ্যামাউন্ট ফি দিয়ে, তাদের জন্য আমি যেটা রেডি করছি সেটা তো আমি সবাইকে দিতে পারি না। তো এই কারণে তাও অনেককে দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আমাকে একটু স্ট্রিক্ট হতে হবে। পরীক্ষার আগের রাত্রে মোবাইল ফোন টোটালি বন্ধ করে দিয়ে ঘুমাবো আমি এরপরে, এটা আমার পরিকল্পনা। না হলে আমি এত ডেডিকেশন আমি দিতে পারবো না। কাদেরকে ডেডিকেশন দেবো? যারা আমার স্টুডেন্ট। এবং ডেডিকেশন পরীক্ষার 2-3 দিন আগে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তাহলে আমি দেখেছি যে আইন পাঠের লেখক জাহাঙ্গীর আলম ভাই, ওনার নাম উচ্চারণ করছি, উনি কিন্তু পরীক্ষার আগের দিন চিল করে বেড়াচ্ছেন ফ্যামিলি নিয়ে, আর আমি ফ্যামিলি ছাড়া ঢাকায় বসে থেকে কষ্ট করছি। তো আমিও যেন এটা করতে পারি, পরীক্ষার 2 দিন একদিন আগেই যেন আমি সবকিছু কমপ্লিট করতে পারি। তো এটা
তাদের সান্নিধ্যে আমি সর্বশেষ সময় পর্যন্ত থাকবো, যারা আমার খুব কাছের। কাছের বলতে যারা কাছের কিভাবে হওয়া যায়, আপনারা যারা কাছের কাছে শব্দ বলছি আপনারা তাদেরকে হিংসা করতে পারেন। তো এখানে কাছের কিভাবে হওয়া যায়, আপনি নিয়মিত পরীক্ষা দেন, আমার কথা শোনেন, সবাই কাছের হয়ে যাবেন। আর যারা পরীক্ষা দেন না, নিয়মিত ক্লাসে রেসপন্স করেন না, আজকে 10-12 জন কথা বলেন, বাকিরা কথা বললেন না, যারা কথা বলেন তাদের কথা আমার মনে থাকবে না? এটাই হচ্ছে বিষয়। তারপরে ভাইবা ব্যাচ, ভাইবার সময় সময় দেওয়া হয় না অনেকেই, ভাইবা ব্যাচ শেষ সময় এসে ভর্তি করানো সম্ভব হয় না। এক সপ্তাহের জন্য আর তো ভাইবা ব্যাচ চাই না। আমি দেখেছি কিছু কিছু কোচিং সেন্টার এক সপ্তাহের জন্য ভাইবা ব্যাচের 2,000 টাকা চার্জ করেছে। তো এটা তো সম্ভব না এক সপ্তাহে। তাই আমি গতবার ভাইবা ব্যাচ রাখিনি, আগের বারে ভাইবা ব্যাচ রেখেছিলাম। আমার কাছে 3,000 টাকা দিয়েও ভর্তি হয়ে ভাইবা ব্যাচে ভর্তি হয়েছেন। আর ভাইবা ব্যাচে ভর্তি হলে একটা সুযোগ থাকে কি, গাউন পাওয়ার সুযোগ। আমি যারা ভাইবা ব্যাচে ভর্তি হয় 22 সালে 100% সবাইকে গাউন দিয়েছিলাম, আমার লস প্রজেক্ট ছিল। এক একটা গাউনের দাম ছিল 2,200-2,300 টাকা করে। তো সবাইকে গাউন দিয়েছিলাম, যা আমার আর্নিং হয়েছিল তার থেকে বেশি খরচ। তো এবারও আমার পরিকল্পনা আছে, আমি গাউন দিব। আর যদি সংখ্যা বেশি হয় নিশ্চয়ই, তখন আমাকে একটা স্ট্র্যাটেজি নিয়ে আসতে হবে, সংখ্যা নির্দিষ্ট করতে হবে। 20টা, 30টা বা 50টা দিব, কারা পাবে? আমি দুইটা শেষের দিকে দুইটা মডেল টেস্টে যদি নেই, বলবো লাস্ট দুইটা মডেল টেস্টে যাদের রেজাল্ট ভালো হবে তারা এই সুযোগটা পাবে। লিখিত ব্যাচের মডেল টেস্টে ভালো করলে তারা আলাদাভাবে একটা শ্রেণী ক্যাটাগরি তৈরি হবে, তারা অটোমেটিক ভাইবা ব্যাচে ভর্তি হোক আর না হোক, পাশ করলে কি পাবে? গাউন পাবে। এবং ভাইবা ব্যাচে এসেও আমি পারফরমেন্স অনুসারে কিছু রিটেন, ভাইবা ব্যাচেও কিছু রিসেন্ট রিটেন টেস্ট নিব। সেখানে যারা ভালো করবে এবং পাশ করে অ্যাডভোকেট হবে তাদেরকে গাউন গিফট করার পরিকল্পনা আছে। তো ভাইবা ব্যাচ কবে শুরু হবে? ভাইবা ব্যাচ লিখিত পরীক্ষার পর পরেই শুরু করে দেবো আমি, লিখিত পরীক্ষার 15 দিন পরেই ভাইবা ব্যাচ শুরু করব। তাহলে 1.5 মাসের ভাইবা ব্যাচের আমি একটা ট্রেনিং দিতে পারবো। মানে লিখিত ব্যাচের রেজাল্ট হওয়ার আগেই আমি ভাইবা শুরু করে দেব। এবার নতুন আইনজীবীবৃন্দের জন্য প্রশিক্ষণ, আপনাদের অনেকেই আমার প্র্যাকটিস পছন্দ করেন। তো আমি কোন কৌশলে প্র্যাকটিস করে ভালো করছি এই জিনিসগুলো শেয়ার করি ক্লাসে কিছু কিছু। এবার আমি ছোট্ট একটা, অন্তত 1-2 মাসের একটা খুবই সীমিত মূল্যে আপনাদের একটা ট্রেনিং এর ব্যবস্থা করব। বার কাউন্সিল ট্রেনিং এর ব্যবস্থা করতে চান, করে না? বার অ্যাসোসিয়েশন, লোকাল বার অ্যাসোসিয়েশন আপনাদের সভাপতিরা বলে, আমাদের রাজশাহীতেও বলে ট্রেনিং এর ব্যবস্থা করার কথা, করে না। 2-1 দিনের ট্রেনিং হয়, আমাদেরকে ট্রেনিং দিয়েছে 2 দিন কথা বলে। এটা পর্যাপ্ত না। সিনিয়রদের কেউ যদি ভিডিও দেখে থাকেন আমি বলবো এটা পর্যাপ্ত না। যারা বারের স্ট্যান্ডিং কমিটিতে আছেন, নতুনদের জন্য কিছু করার চেষ্টা করেন। আপনারা যদি প্রপারলি করতেন তাহলে আমাকে এই স্টেপটা নিতে হতো না। আমি আর কি জানি, আমি কিছুই জানি না। তারপরে যতটুকু জানি ততটুকু দেওয়ার আমি চেষ্টা করব। আর যদি সিনিয়র এটা করেন তাহলে নতুন আইনজীবীরা খুবই উপকৃত হবে। আমি যেমন অনেক বাধাগ্রস্ত হয়েছি প্রথম প্রথম, এখনো তো শিখছি। কারণ দোলনা থেকে কবর পর্যন্ত শিখতেই হবে, এবং আইনজীবীদের থেকে বেশি পড়াশোনার কারো করা লাগে না, কারণ আমাদেরকে সব সময় শিখতে হয়। নতুন নতুন আইন অ্যামেন্ড হচ্ছে, নতুন নতুন ডিসিশন আসছে, শুধু বাংলাদেশে না বাইরের দেশেও। মানে আপ টু ডেট থাকতে হয়, এবং সব বিষয়ে আমাদের জানা লাগে। আমাদেরকে ডাক্তারও হওয়া লাগে, কারণ আমাদের ফরেনসিক জানতে হয়, ফরেনসিক বিষয়গুলো জানতে হয়। আমাদের পোস্টমর্টম রিপোর্ট দেখতে হয়, আমাদের এমসি মানে মেডিকেল রিপোর্ট দেখতে হয়, রোগের নাম সম্পর্কে জানতে হয়, সবকিছু আমাদের জানতে হয়। আইনজীবী হিসেবে মানে একটা হলিস্টিক ভিউ থাকতে হবে, কমপ্লিট প্যাকেজ অফ নলেজ। তাহলে নামের আগে লার্নেড প্রপারলি অ্যাড করা সম্ভব হবে। তো এখানে কয়েকটা কোচিং সেন্টারের ভাইদের সাথে কিছু কথা হলো, এক ভাইয়ের সাথে। তো উনি আমাকে স্যার বলছেন, আমি ওনাকে স্যার বলছেন। তো আমার স্টুডেন্ট একজন আছেন, আমি একদিন পরিচয় করে দিব, একদিন ক্লাসে ওনাকে আমন্ত্রণ করব। উনি আমার স্টুডেন্ট ছিলেন, এখন কোচিং করে অনেক ভালো উনি রেসপন্স পেয়েছেন। ওনার স্টুডেন্ট 46টা ছিল, 42টা পাশ করেছে, এরকম একটা তথ্য আমি পেলাম। তো ওনার সাথে একটু সন্ধ্যাবেলা কথা হলো, তো ভালো লাগলো। উনি বলছেন যে আমি স্যার এত ভর্তি হবে আমি চাপ নিতে পারছি না, আমার রুম বাড়াতে হচ্ছে, অনলাইনে যদি শুরু করতে পারতাম। আমি বললাম অনলাইনে শুরু করার জন্য যা যা লাগবে আমি আপনাকে প্রয়োজনে প্রোভাইড করব। আপনি হলিস্টিক বা লজিস্টিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, আপনি চাইলে করতে পারেন। তো উনি অনলাইনে মানে স্মুথ না। তবে আমি একটা অ্যাডভান্টেজ পাচ্ছি, আমি অনলাইনে শুরু করেছি আগে, অফলাইনে যাচ্ছি পরে। এই কারণেই আমি অ্যাডভান্টেজ পাচ্ছি, সবার ভালোবাসা পরিচিতি পাচ্ছি। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনায় অনেকের কথা হয়েছে ভিডিওতে, কেউ ফ্লোতে অনেক কিছু বলে ফেলেছেন, অন্য কোচিং সেন্টারে কিছু নাম আসছে। এডিটে যদি
আহ আহ, স্মরণে আসে বা চেষ্টা করি সেই অংশটুকু কেটে দেওয়ার বা বিপ যুক্ত করে দেওয়ার, যেন নামগুলো প্রকাশ না হয়। কারণ অনেকেই এটা পছন্দ করতেও পারে, নাও করতে পারে। আমার কেন অন্য কোচিং এর মার্কেটিং করতে হবে? আমি নিজের কোচিং এর তো সেভাবে মার্কেটিং করি না। তো এখানে আমি আবারও বলছি, আমার কাছে যারা অ্যাডমিশন নেবেন নিজেকে কাজ করতে হবে। এবং এমসিকিউ যত সহজ হয়েছে, রিটেন কিন্তু এত সহজ হবে না। 13,000 পাস করেছেন আপনারা, 13,000 প্লাস, সবাইকে শুভেচ্ছা। তবে তা আপনাদের জন্য একটা দুঃসংবাদ, মানে আমি যেটা বলি সেটা কিন্তু অনেকটা মিলে। আপনাদের জন্য একটা দুঃসংবাদ বা ভয়ের সংবাদ, আমি বলবো দুঃসংবাদ না, ভয়ের সংবাদ, যে লিখিত কিন্তু কঠিন হবে। কেন কঠিন হবে? লজিকটা আমি দিই, এটা আমার ধারণা না, লজিক্যালি আমি কথা বলি। লজিক দিলেই বোঝা যাবে কি লজিক। 13,000 প্লাস আপনারা পাশ করেছেন, বিগত সালের আছে আরো 3-4 হাজার, 17,000 লিখিত প্রায় পরীক্ষা দিবে। 17,000-এর মধ্যে ভাইবা কত অ্যাটেন্ড করাবে, আর অ্যাডভোকেট কত হবে? যদি মনে করে যে 5,000 অ্যাডভোকেট এবার করব, আমি আগে থেকে বলেছি 4,500 মতো অ্যাডভোকেট করবে, তো ভাইভাতে বেশি ফেল করানো যায় না। ভাইভাতে 300-400 ফেল করায়। সেক্ষেত্রে লিখিততে আপনার কত, 5,000 যদি পাশ করায়, তাহলে 5,000 অ্যাডভোকেট করতে হবে। ধরলাম 5,000 6,000 পাশ করাবে, তাহলে 10,000-এর বেশি ফেল করবে। আল্লাহ না করুক, আপনারা যারা ভিডিও দেখছেন আমার, আপনাদের মধ্যে কেউ ফেল করেন, সবাই পাশ করবেন। তাহলে কি করতে হবে আপনাকে? এমন ভাবে নিজেকে রেডি করতে হবে যেন লিখিত পরীক্ষা যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আপনি লিখে আসতে পারেন। এবং রাইটিং এর যে আর্ট, সেটা তো আমি শেখাবই। তো আজকের আলোচনা এতটুকুই। আর 6 মিনিটের মতো ক্লাস আছে। কেউ কোনো কিছু যদি বলতে চান বলতে পারেন, সর্বশেষ সুযোগ দিব। লাইনে এসে কথা বলতে চাইলে হাত উত্তোলন করবেন, অথবা আমি সবার মাইক অন করার সুযোগ করে দিয়েছি, যে কেউ টাচ করে কথা বলতে পারবেন, পারমিশন লাগবে না। আর স্যার সর্বশেষ, সপ্তাহে কয়দিন ক্লাস করাবেন স্যার? আমি ওই যে বললাম না, 2 দিন পরে আমি মাস্টার প্ল্যান করছি, এটার উত্তর এখন আর পাবেন না। আমাকে তো কাজ করতে হবে, আমি তো ঘুমাতেও পারিনি এখনো। ঠিক আছে। আপনার সাথে তো 2-3 বার কথা বললাম, আপনিও তো ঘুমাতে পারেননি, খেতেও পারছেন না ঠিকভাবে। বান্ধবীদের ট্রিট দিতে নিয়ে গেছেন চাইনিজে, তাদেরকে খাইতে রেখে দৌড়ে চলে আসছেন স্যারের ক্লাস করার জন্য, স্যারের প্রতি এত জি স্যার। ভালোবাসা। জি স্যার। তো আমি কিন্তু আপনার আতিথেয়তায় মুগ্ধ, মুরাদ ভাইয়ের আতিথেয়তায় মুগ্ধ, যে এরকম মানুষের সাথে পরিচয় হয়েছে। আমি নিজেকে ধন্য মনে করছি। আর পাশ করেছেন অনেক, আমি অনেক হ্যাপি। তারপরেও 2-1টা মানুষের জন্য তো কষ্ট থাকবেই। কারণ একজনও যদি ফেল না করতো, তাহলে এই আনন্দটা আমি সেই লেভেলে উদযাপন করতাম। হয়তো আমি আজকে আবার ঢাকায় চলে যেতাম, আমি প্রয়োজনে আজকে আবার ঢাকায় চলে যেতাম যদি সবাই পাশ করতো। আর তো আমি অনলাইনে আসছি, ঢাকায় যাওয়ারই বিকল্প একটা। যদিও আমার ঘুম ঘুম লাগছে, আমার আরো বিশ্রাম দরকার, কালকে কোর্টেও যেতে হবে আমাকে, কোর্ট করতে হবে আমাকে, আবার নওগাঁ রিসেন্টলি যেতে হবে, নওগাঁ একটা গুরুত্বপূর্ণ মামলা আছে। এবং আমাকে আরো কয়েকটা জায়গায় যেতে হবে। আমার এসি ল্যান্ডে মুভ করি আমি, মানে আমি ওয়ান ম্যান, কিন্তু আমার অ্যাক্টিভিটিস অনেক। এবং যেটা আমি দেখি সেটাই বুঝতে পারি। মানে একটা কাজ শিখতে, শেখার যদি আগ্রহ থাকে, একটু সময় দিলে সেটা শিখতে পারি এবং স্মরণ রাখতে পারি। যদি আমি ঠিকভাবে কাজ করতে পারি, সেক্ষেত্রে সবকিছু স্মরণ থাকে। ঘুমটা ঠিকভাবে হলে স্মরণ থাকে, অনেক সময় ঘুম ঠিকভাবে না হলে স্মরণ থাকে না। আমি যখন পরীক্ষার হল থেকে বের হওয়ার পর মনিরুল ভাইয়ের প্রশ্নটা, রাজ্জাক ভাইয়ের প্রশ্নটা দেখছিলাম, আমার মাথায় কিছু ঢুকছিল না। কারণ এতই আমি স্ট্রেচে ছিলাম যে সহজ প্রশ্ন, তাও আমি বুঝতে পারছি না কি এটার উত্তর কি হবে, মানে আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে আছে। আমি বললাম যে আমি এইটা গাড়ির মধ্যে সলভ করতে পারবো না, আমি রুমে গিয়ে সলভ করব। রুমে গিয়েও আর ভালো লাগছে না। তারপরে হাসনাপা 2 ঘন্টা ধরে বসে আছে, এদিকে আমার ফোনের চার্জ শেষ। তারপরে রিসেপশন থেকে আমার রুমে নক করলো যে আপনার জন্য এক লেডি বসে আছেন, ভদ্র মহিলা, 2 ঘন্টা ধরে আপনার ফোন বন্ধ। তো আমি তাকে সরি বলে বললাম, যান আমি আসছি। তারপরে আমি ফোনটা অন করে আমি রাজ্জাক ভাইকে দিয়ে হাসনাপার সাথে কথা বলালাম যে আমি আসছি আপা, দুঃখিত আপনি অপেক্ষা করছেন, আমি ভুলে গেছি। ভুল হওয়াটা স্বাভাবিক, কখন ভুল হয়? যখন অতিরিক্ত চাপ হয়। অতিরিক্ত চাপ হবে না আপনাদের যদি প্রথম থেকে একটু 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 করে আপনারা এগিয়ে যেতে থাকেন, কচ্ছপের মতন। খরগোশ হওয়ার চেষ্টা করবেন না, শেষ মুহূর্তে লাফ দিবেন না। অল্প অল্প করে লাফ দিবেন, না হলে পা ভেঙে যেতে পারে শেষ মুহূর্তে। তো কচ্ছপ হওয়ার চেষ্টা করেন, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এটা মনে রাখবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, আপনার জন্য কাজ করে যেতে পারি।
আর নতুন আরেকটা রিটেন নোট আপনারা পাবেন। অনেক চমৎকার একটা নোট আপনাদের জন্য রেডি হচ্ছে। স্যার নোটটাকে আমরাও পাবো যারা আগে ভর্তি হয়েছিলাম? সবাই পাবেন নোট। শুভরাত্রি।